আমাদের দেশের মানুষ কিন্তু জেনারেলি স্পিকিং তারা কিন্তু নিয়ম মানতে চায় না। রাইট, আমাদেরও কিন্তু কনজিউম করার একটা লেভেল আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এসেই বলেছেন আমার কথাই শুনতে হবে। অন্য যে কোনো লোক প্রধান উপদেষ্টা বাংলাদেশের হলে তার কাছে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা থাকতো, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সেই প্রত্যাশাটা কয়েকশো গুণ বেড়ে গেছে। কারণ মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। আমি বাকি অংশটা বলছি না কিন্তু ইচ্ছা করে, অ্যাজ ইফ ধরে নেন আমি সেই প্রতিক্রিয়াশীল গ্রুপ যে সমাজে এনার্কি ক্রিয়েট করতে চাচ্ছে। মনে করার কোনো কারণ নাই যে 5 তারিখের পর আমাদের সবার সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে নতুন একটা ভার্সন বাংলাদেশ 2.0, আমরা সবাই ভালো হয়ে গেছে। এটা কিন্তু হয়নি। কঠিন প্রশ্ন। জি, আমি এটা খেয়াল করেছি যে আমাদের যে তরুণ দুজন উপদেষ্টা আমাদের উপদেষ্টা মণ্ডলীতে এসেছেন, আমি খেয়াল করছি যারা একটু বয়স্ক মানুষ, মানে ধরেন আমাদের কন্টেম্পোরারিদের সাথে তো আমাদের কথা হয় বা আমাদের থেকে একটু 4-5 দিন পর, তারা না এটা গ্রহণ করতে পারছে না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। স্বাধীনতা তো আমাদেরকে যথেষ্ট পরিমাণের উদযাপনের সুযোগ দিল, নতুন করে সব কিছু চিন্তা করার সুযোগ দিল, এবং আমরা অলরেডি আমি দেখতে পাচ্ছি যে কর্মক্ষেত্র থেকে শুরু করে স্কুল কলেজ বাংলাদেশের জায়গায় মানুষজন এখন নতুনভাবে চিন্তা করতে শিখেছে। স্টুডেন্টরা তো করছেই, পাশাপাশি স্টুডেন্টদের সাথে সাথে অন্যান্য যারা আছেন সাধারণ মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, তারাও আসলে তার জায়গায় পরিবর্তন করতে চাচ্ছে। আমরা আজকে যে টপিকটা কথা বলতে চাই সেটা হলো স্বাধীনতা পরবর্তী। আমার কাছে মনে হয় যে একটা ওভারঅল কমন গ্রাউন্ডে রুলস অ্যান্ড রেগুলেশনের একটা মেইনটেনেন্সের প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার ফলে আমরা একদম ফ্রন্টলাইনেই বেশ কিছু কাজ হতে দেখছি, যে কাজগুলো আসলে আমার মনে হয় যে একদম সাধারণ মানুষরা মিক্স একটা প্রতিক্রিয়া হচ্ছে তাদেরকে। উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে আমাদের ট্রাফিক ব্যবস্থা ট্রিমেন্ডাস কাজ করছে স্টুডেন্টরা, ছেলেমেয়েরা, এবং তারা মানে এক হয়ে যেভাবে কাজ করছে। অনেক এখানেও আমরা গতদিন কথা বলছিলাম ইনোভেশন নিয়ে, এখানেও আমরা বিভিন্ন ধরনের ইনোভেশন দেখতে পাচ্ছি। পেপার চেক করার চেক সাইন থেকে শুরু করে তাদের মেইনটেনেন্স সবকিছু। বাট আমাদের কাছে মনে হচ্ছে যে এইখানে স্টুডেন্টরা তো তাদের ডেফিনেটলি তাদের সবচেয়ে বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করতেছে দেশের জন্য, এবং আমি দেখেছি যে তারা বিভিন্ন সুন্দর মেইনটেনেন্স প্লাস রোড সাইডগুলো সুন্দর করে রং করা, বিভিন্ন ধরনের আমাদের স্লোগানগুলো দিয়ে দেশকে রিপ্রেজেন্ট করা, অনেক কিছু হচ্ছে। বাট কিছু কিছু জায়গায় আমি কিন্তু একটু মিক্স প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, যে মানে রাস্তায় যারা আসলে গাড়ি চালাচ্ছেন তাদের আন্ডারস্ট্যান্ডিং এবং স্টুডেন্টদের আন্ডারস্ট্যান্ডিং বা কমিউনিকেশন, এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে কিছুটা প্রবলেম হচ্ছে, এবং অনেকেই এটা নিয়ে কমপ্লেন করছে। সো কোন কোন জায়গায় কি কি প্রবলেম হচ্ছে এটা যদি আপনি একটু আমাকে, আপনার কি দেখলেন, কি মনে হয়? ফার্স্ট অফ অল আমি তো জেনারেলি একটু কি বলবো, আমি হচ্ছে ওভারলি অপটিমিস্টিক জেনারেলি। তো আমি তো যে কোনো উদ্যোগকে খুব পজিটিভলি দেখি, বিশেষ করে ছেলে মেয়েদের জিনিসটা খুব আমাকে নাড়া দিছে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং আমি যখন হয়তো গাড়ি চালাচ্ছি বা আমার ড্রাইভার বা আমার পরিচিত যারা, তাদেরকে আমি সবসময় বলতেছি যে নিয়ম তো আমাদেরকে মানতে হবে। আর যেহেতু অন্তত আমি যতক্ষণ কথা বলছি তখন আমি আজকে সকালের পরিস্থিতি জানি না, পুলিশ তো জয়েন করার কথা কাজে, কিন্তু গত কয়েকটা দিন 5 তারিখের পর থেকে কিন্তু পুলিশ একদম ছিলই না। তো সেখানে যে ছেলেমেয়েরা এসে দায়িত্বটা নিছে, এটা অফকোর্স প্রেইজওয়ার্থি। আর প্লাস এর মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে, আবার খুব রোদ, মানে পরিবেশটা কিন্তু খুব একটা সহনীয় পরিবেশ না যে ওখানে দাঁড়িয়ে থাকাটা খুব আরামদায়ক, যে গাছের তলে দাঁড়িয়ে আছে আর গল্প করছে। দে আর ওয়ার্কিং আন্ডার সান অ্যান্ড রেইন। তো এটা মানে যে কোনো অ্যাঙ্গেল থেকে এটা অফকোর্স প্রেইজওয়ার্থি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। যে জন্য আমরা সবাইকে বলছিলাম গত ভিডিওতেও যে আমরা সবাই ওদেরকে সহযোগিতা করি, এক বোতল পানি দিলেও ওরা অনেক উৎসাহিত হবে, সেটা সবাই করছেও। বাট এখানে একটা জিনিস আমার মনে হয়, যেহেতু আমাদের ইনালক্যালিটি, আমাদের খোলামেলা সব কথা বলার কথা, সেটা হচ্ছে আমাদের দেশের মানুষ কিন্তু জেনারেলি স্পিকিং তারা কিন্তু নিয়ম মানতে চায় না। আই এম সরি টু সে, এটা হয়তো 10-15% বা কিছু পার্সেন্টেজ মানুষ তারা করেন, কিন্তু বেশিরভাগ মানুষ হচ্ছে নিয়মের ব্যত্যয় ঘটান। আমাদের কখনো হয়নি। এটা আমাদের কি শিক্ষার সমস্যা নাকি আমাদের গ্রুমিং এর সমস্যা, সেগুলো আমরা পরে হয়তো আলাপ করবো একদিন, কিন্তু এটা হয়নি। তো যখন ছাত্রছাত্রীরা এই কাজটা করছে, খুব স্বাভাবিকভাবেই এটাকে কিন্তু একটা শ্রেণীর মানুষ কিন্তু গ্রহণ করতে আর পারছে না বা চাচ্ছে না। গতকালকে আমি একটা ফেসবুকে একটা কমেন্ট দেখেছি, ফেসবুকে একটা পোস্ট, সেই ছেলেটাও খুব ইয়াং, আমি তাকে যতটুকু চিনি, সে হয়তো ইউনিভার্সিটি পাস করছে বা পড়ছে। সে হঠাৎ করে কেন লিখলো আমি জানি না, হয়তো পালস বোধহয় সে লিখেছে যে ছাত্ররা যে এটা করছে তো আপনাদের কি কি অসুবিধা হচ্ছে লেখেন। তো
তো যখন এটা লেখা হলো ট্রিগারটা হলো অসুবিধা, মানুষ কিন্তু অসুবিধার লিস্ট লিখতে শুরু করলো। তো সেখানে এটাও তারা লিখলো যে অস্বাভাবিক যানজট নাকি হয়েছে কারণ ছেলেমেয়েরা রাস্তা নিয়ন্ত্রণ করছে। এই জিনিসটার উত্তর আমি আসলে জানি না, কারণ আমার তো আর ট্রাফিক বিশেষজ্ঞ আমি নই, কিন্তু এই দেশে যে এতদিন যে ট্রাফিক জ্যাম থাকলো সেটা নিয়ে তো কারো কোনো কমপ্লেন ছিল না, কিন্তু এখন ছাত্ররা করছে জন্য এই ট্রাফিক জ্যাম, এটা একটা বিষয়। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো আমাদের আলোচনার ভিতরে কোনো এক জায়গায় আসবে ভাবে, যে একটা বড় রেভলিউশনের মধ্য দিয়ে আমরা গেছি, এবং এটার আফটার ইফেক্ট হিসেবে কিন্তু অনেক সময় একটা এন্টি রেভলিউশন থাকে। কারণ সব মানুষ যেটাতে খুশি হয়েছে 100% কিন্তু মনে করা যাবে না, কারণ গত সরকারের ডিরেক্টলি ইনডিরেক্টলি সুবিধাভোগী একটা গ্রুপ কিন্তু এখনো এক্সিস্ট করে, তাই না? তো এবং তাদের এক্সিস্ট করার রাইট আছে, আমরা তো তাদেরকে উৎখাত করতে চাই না, তারা তো বাংলাদেশেরই নাগরিক, তারা থাকবেন, তাদের মত প্রকাশ করবেন, কিন্তু তারা কিন্তু বিষয়টাকে পছন্দ করতে পারছেন না। আবার আমি যদি স্টুডেন্টদের তরফ থেকেও দেখি বিষয়টা, সব স্টুডেন্টরা কিন্তু ট্রেইনড না এই কাজগুলো করার জন্য, অবশ্যই না, তাদের তো এই অভিজ্ঞতাটা নাই। ইভেন আমাদেরও কিন্তু অনেক সময় আমরা যখন চাকরি করি আমাদের কিন্তু কমিউনিকেশনের উপর ট্রেনিং করানো হয়, আপনি তো এটা একমত হবেন, যে আমি কিভাবে কথা বলবো মানুষের সাথে। তার মানে দাঁড়াচ্ছে কি, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি বা পরিবার থেকে আমি যা শিখেছি যে কথা বলার ধরন, সেটা কিন্তু আসলে সব জায়গায় প্রয়োগ করার জন্য নয়, স্পেশালি নট ইন আ পাবলিক প্লেস। তো যেটা হচ্ছে এখন, যেহেতু একটা ছেলেমেয়েরা বিরাট একটা পরিবর্তন তারা নিয়ে এসেছে, এবং আমাদের ছেলে মেয়েদের গরম রক্ত আমাদের তুলনায় অন্তত বেশি গরম, সেটাই হওয়াটা স্বাভাবিক। আবার অনেকের কমিউনিকেশন ফ্যাক্টর একরকম নয়, তো আমি কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তারা কমিউনিকেশনে অনেক অ্যাগ্রেসিভ হচ্ছে। এবং এখানে আমি একটা জিনিস আমাদের ছেলে মেয়েদের কাছে, তারা আমাদেরই ছোট ভাই বোন বা সন্তান, কিন্তু আমি খুব বিনয়ের সাথে তাদের সামনে এটা তুলে ধরবো যে ট্রাফিক সিগন্যালিং এর কাজটা তারা যেটা করছে, বা আরো অনেকগুলো জিনিস হয়তো একটু পর চলে আসবে, আপনি ট্রাফিক নিয়ে কথা বলছিলেন, সেগুলো কিন্তু তারা করছে স্বতঃপ্রণোদিত হয়ে, এটা কিন্তু তাদের কাজ না, এবং তাদেরকে আমরা আশাও করছি না তারা ভবিষ্যতে কাজটা কন্টিনিউ করবে। তাহলে তারা একটা সমস্যা আপাত দৃষ্টিতে সমাধান করার জন্য এখানে এসেছে। এখন তারা যদি কোনো কিছু ইম্পোজ করতে চায়, ফর এক্সাম্পল কেউ একজন হেলমেট পরে আসেনি, প্রথম কথা হচ্ছে এটা অন্যায়, আমি এটা মানছি, কিন্তু ঢাকা শহরের একটা সার্টেন পার্সেন্টেজের লোক তো তা করছে। এখন এটাকে আপনি কি বন্ধ করে দেওয়া কি ছাত্রছাত্রীদের কাজ, নাকি তাদের মধ্যে সচেতনতা তৈরি করা তাদের কাজ? এই জায়গাটাতে আমার মনে হয় আমরা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলছি। এটা পরিষ্কার, এই জন্য ইনার ক্লারিটি পরিষ্কার হওয়া উচিত। আমার মনে হয় আমি যতটুকু বুঝি, ছাত্রছাত্রীদের কাজ হবে তাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা, কিন্তু আমি যদি এনফোর্স করতে যাই এটা, তাহলে কিন্তু এটা পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থার কাজ। যেই কাজটা আমাদের ছেলেমেয়েরা করুক সেটা আমরা কিন্তু চাই না, বিকজ ওইটার অনেক কমপ্লিকেসি আছে, তাই না? কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা হতে দেখছি। হয়তো একটা স্টুডেন্ট হয়তো কোনো এক জায়গায় করে ফেললে এরকম যে তাহলে আপনি 10 মিনিট এখানে দাঁড়িয়ে থাকেন, হ্যাঁ অ্যাপারেন্টলি আমরা খুশি, যে আমার মনে হচ্ছে তাহলে তো ওই লোকটা এই কাজটা করবে না, কিন্তু এটা কিন্তু আমরা লিখিত করতে পারছি না। তাহলে এই আইনের মধ্যেই থাকতো, আমাদের দেশের গত 50 বছর পৃথিবীর আইনে থাকতো এটা, যে হেলমেট না পরলে 10 মিনিট দাঁড়িয়ে থাকলে মানুষ শুদ্ধ হয়ে যায়। তাহলে এটা কিন্তু এক ধরনের ইম্পোজ হচ্ছে, কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের কিন্তু ওই এক্সিকিউটিভ রাইটটা কেউ আমরা তাদেরকে দিতে পারছি না। তাহলে যেই লোক সংক্ষুব্ধ হলো, ভিক্টিমাইজড হলো এই কাজের জন্য, সেই লোক কিন্তু মনের মধ্যে একটা দুঃখ বা কষ্ট বা কি বলবো এক ধরনের নেগেটিভিটি নিয়ে কিন্তু মুভ করবে। তো এটা যখন কন্টিনিউয়াসলি চলতে থাকবে, সে যখন আরেকজনের সাথে কথা বলবে এবং যখন এই গ্রুপটা কানেক্টেড হতে থাকবে, এবং এখন কানেক্টিভিটি কিন্তু অনেক সহজ, তারা কিন্তু একটা সময় ছাত্রদের এই কাজগুলোকে তারা আর পজিটিভভাবে নিতে পারবে না। আমি জানি না আমাদের এই খুব সিম্পল এবং ক্লিয়ার কমিউনিকেশন আমাদের ছাত্র ভাই বোনরা যখন শুনবে তারা বুঝতে পারবে কিনা, কিন্তু আমরা কিন্তু মনের ভিতর থেকে কথাটা বলছি এবং তাদের মঙ্গলের জন্যই কথাটা বলছি। অবশ্যই, এবং আমাদের তাদের প্রতি একটা পজিটিভ এক্সপেকটেশন তৈরি হয়েছে বলেই আসলে আমরা এটা বলছি, কারণ আমরা চাই না যে স্টুডেন্ট যে ফেসটা, এই ফেসটা আমরা সাধারণ মানুষের জন্য একটা আতঙ্কের নাম হয়ে যায়, কারণ মানুষ অলরেডি আতঙ্ক দেখে এসেছে। এবং আমরা কিন্তু আমি গতকালকে না 2 দিন আগেই আমি একটা ফেসবুকের স্ট্যাটাস দেখছিলাম, একটা মেয়ে উনি তার বাচ্চাকে নিয়ে রিক্সা দিয়ে সম্ভবত ধানমন্ডির কোনো একটা রাস্তা দিয়ে উনি যাচ্ছিলেন, এবং ওনার রিক্সা মনে হয় আরেকটা রিক্সাকে সাইড দিতে যেয়ে ওভারটেকের মতো মানে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সো তখন হচ্ছে কয়েকজন এসে তার রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো, কেন সে ওভারটেক করতে চাচ্ছে। সো রিক্সাওয়ালা বোঝানোর চেষ্টা করেছেন আমি পাশ কাটানোর জন্য, তো তারা একটু এগ্রেসিভ হয়ে গেছে, এবং ওই সময় মেয়েটা তাদের সাথে একটু কথা বলছিলেন যে ভাইয়া একদিনেই তো সব চেঞ্জ হয়ে যাবে না, আর এই ধরনের কিছু একটা বলছিলেন। সো তারা তাদের উপর অ্যাগ্রেসিভ হয়ে যায় যে আপনি কেন বললেন, আপনি চান না ভালো কিছু হোক,
বাচ্চা নিয়ে আছেন বলে কি আমরা কিছু বলতে পারবো না, এই টোনে ওনার সাথে কথা বলছিল। এবং লিখায় যেটা পড়লাম যে একসাথে আরো 4-5 জন ছেলে জড়ো হয়ে যে উত্তেজিত হয়ে যাওয়াতে ওই মেয়েটা ভয়ে কাঁপছিল বাচ্চাকে নিয়ে। এবং পরবর্তীতে সে বলল যখন আমাকে ওয়েট করানো, এবং ওটাও বলছিল যে এখান থেকে সব রিক্সা যাবে তারপরে আপনার রিক্সা যাবে, সে আটকে রেখেছে। এবং পরবর্তীতে উনি বললেন যে এটা যখন আমি পাস হলাম প্রবলেমটা, তখন আমি অঝরে কেঁদেছি ভয়ে। সো এটা একটা এক্সাম্পল, আমি বলছি একটা এক্সাম্পল, এবং একটা রিয়েল মানে শেয়ার করেছে যে না তার স্টোরিটা আমি শেয়ার চোখে দেখেছি যে ওই যে অটো রিকশা যারা চালায় সেরকম ভুল করেছে, আমি কিন্তু অস্বীকার করছি না, ভুল সে করেছে। ওই রিকশা অটো রিকশা তারপরে তো ওই কয়েকটা স্টুডেন্ট এসে তাদেরকে ধরে তার চাবিটা অফ করে নিয়ে নিল। আমি কিন্তু এই দৃশ্য ঢাকার রাস্তায় আমি আগে অনেক দেখেছি, সার্জেন্টরা এই কাজটা করে। আমার সাথে কোনোদিন হয়নি, কিন্তু এটা আমি পছন্দ করি না এই কাজটা কোনোদিন, যে আমার মোটরসাইকেল আমার চাবি আপনি নেয়ার কে, আমি নিয়ম ভঙ্গ করলে তার প্রসেসের মধ্যে আমি পড়বো। আমি একজনকে দেখেছি রাস্তার মাঝখানে এরকম, সে তার মানে ওয়াইফ এবং বাচ্চা নিয়ে যাচ্ছিল, ঠাস করে তার মাঝে, এটা তো একটা সম্মানের জন্য হানিকর। তো আমি বলতে চাচ্ছি যে এই জোরটা আমরা কাদের উপর খাটাতে পারছি, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, সমাজের নিম্ন আয়ের মানুষের উপরই কিন্তু আমরা এটা করছি। হ্যাঁ, আমরা বড় বড় গাড়ি থামিয়েও ভালো ভালো জিনিস, স্নাইপার ধরে ফেলেছে, আমি এটা খেয়াল করলাম, বের করলাম। তারপর আমি শুনেছি যে একটা জায়গায় নাকি অনেক টাকা পাওয়া গেছে। হ্যাঁ, অবশ্যই যদি আমরা সার্চ করতে চাই বা কাউকে কিছু সচেতন করতে চাই, আমি বলবো এটা অ্যাওয়ারনেসের পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা হোক। এখানে আমরা কোথাও ফোর্স অ্যাপ্লাই করব না, বিশেষ করে গরিব দুঃখী মানুষকে না। কারণ হ্যাঁ, অফকোর্স ওইটাও অন্যায়, কিন্তু আমরা যদি একটু বড় লেন্সে দেখি তাহলে বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, কিংবা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, আয়না ঘরে মানুষকে বছরের পর বছর বন্দি রাখা হয়েছে, এরকম শত শত কিছু বলা যাবে। তার তুলনায় মানে ওইগুলা যে লেভেলের অপরাধ, তার তুলনায় এক লোক একটা শাকের আটি 3 টাকা বেশি দামে বেচেছে, এটাও অন্যায়, কিন্তু এটাকে আমি অনেক ছোট অন্যায় হিসেবে দেখি। এবং আমাদের ভুলে গেলে চলবে না যে 5 থেকে 7 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, আমাদের বন্ধুরা, ছাত্রছাত্রী বন্ধুরা হয়তো সেটা দেখেনি, হয়তো সেই সময়টা আমি জানি না, তারাও কিন্তু একসময় জনরোষে পড়ে গেছিল, কারণ তারা কিছু অপ্রয়োজনীয় কাজ করতে নিয়েছিল। সরকারের কথা বলছি, ছাত্রছাত্রীর কথা বলছি, তারা হকার উচ্ছেদ করতে গেছে। এইটা তত্ত্বাবধায়ক সরকারের কি কাজ আসলে? আমার কাছে মনে হয় না। তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা একটা অন্যায় অত্যাচারের মধ্য দিয়ে 15 বছর গেছি, একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে। তো আজকে যদি কেউ একটা দোকানের শাটারের সামনে 2টা তার প্রোডাক্ট যদি রেখে থাকে, এই জিনিস কিন্তু 15 বছর ধরে হয়ে আসছে। আমার আজকে সকালেই কেন এটা বন্ধ করে দিতে হবে? দিন শেষে যেখানেই সেটা একটা মধ্যম বা নিম্ন আয়ের মানুষের পেটে লাথি মারা হচ্ছে। একইভাবে বাজার নিয়ন্ত্রণ, একইভাবে প্রত্যেকটা কাজ। আমার কথা হচ্ছে শৃঙ্খলা আমাদের আনতে হবে অবশ্যই, তার জন্য স্পেশালি ফোর্স পিপল আছে। একটা আমি ভালো উদাহরণ দিই, ছাত্রছাত্রীদের খুব ভালো কাজ করেছে। তারা যেমন কালকে ভোক্তা অধিকারে গিয়েছিল এবং তাদের অফিসারদেরকে বসিয়ে তারা বলেছে যে আপনারা কেন পারছেন না, যদি না পারেন তাহলে আগামী সপ্তাহের মধ্যে রিজাইন করে চলে যাবেন। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ফ্যান্টাস্টিক অ্যাপ্রোচ, কারণ এই রাষ্ট্রে তো প্রত্যেকের কাজ করার জন্য কিছু না কিছু বেতনভুক্ত লোক আছে, তা আমরা তাদেরকে এনফোর্স করি। আমি কেন ফেস হব? ওরা না পারলে ওদেরকে আমরা বিদায় করে দিয়ে আবার ওখানে নতুন লোক বসাবো, আমি ওটা বলতে চাচ্ছি। বাট আমি জানি যেহেতু পুলিশ এই মুহূর্তে নাই, তো ছাত্রছাত্রীরা ভালো কাজ করছে, কিন্তু এটা বিশেষভাবে উল্লেখ করলাম এই জন্য যে যতটুকু না ছাত্রছাত্রীদের মধ্য থেকে এই ভুলটা তৈরি হতে পারে, এই যে ফোর্স করার মেকানিজমটা, আমাদের ওই যে অতি উৎসাহী একটা গ্রুপ কিন্তু এখনো এক্সিস্ট করে, এবং এরা কিন্তু জেনারেলি বিভিন্ন দলীয় মানুষজন, তাদের এই ছাত্রবাহিনী বা এই বয়সী যুব বাহিনী, এটা বিএনপিরও আছে, আওয়ামী লীগেরও আছে। আওয়ামী লীগকে হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি না খুব একটা, কিন্তু অন্যান্য দলের তো আছে, তারাও কিন্তু নিয়ম ভাঙছে। কারণ তারা মনে করেছে 15 বছরে তো আমি অনেক নিষ্পেষিত ছিলাম, এখন আমি হেলমেট ছাড়া রাস্তায় যাব। তো ছাত্ররা যখন দাঁড় করাচ্ছে তখন কিন্তু এদের সাথেই বেশি ঝামেলাগুলো তৈরি হচ্ছে, এবং আমরা কিন্তু এটা কিন্তু একটা সুযোগ। আমরা একটা কথা সবসময় বলি যে স্বাধীনতাটা রক্ষা করাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আজকে কিন্তু একটা স্পর্শকাতর কথা বলছি। আমি জানি না কেউ আমাদের উপর রাগ করতে পারো তোমরা, কিন্তু ভালো করে শুনো কথাটা, আমরা কি বলতে চাই, বারবার রিভিউ করো, করে বুঝো যে আমরা কি বলতে চাচ্ছি। আমরা কি কোনো ক্রমে আজকে চাই যে আমাদের কোনো একটা বিশ্ববিদ্যালয়ের ছেলে বা মেয়ের সাথে, যেহেতু তারা সারা ঢাকায় ছড়িয়ে আছে এবং কষ্টের কাজ করছে, একটা হকার গ্রুপ কিংবা একটা রিক্সাওয়ালা গ্রুপ কিংবা কোনো একটা গ্রুপ, তাদের সাথে একটা সরাসরি সম্মুখ সমরক ঝগড়া লেগে যাক? বিশেষ করে এই মুহূর্তে কিন্তু পুলিশও নাই যে তাকে নিবৃত্ত করবে। আমরা কিন্তু এর আগে হতে দেখেছি ঢাকা কলেজের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা পৃথিবীর যারা, তারা ন্যায়ের পক্ষেই কথা বলেছে, কিন্তু ওই যে শ্রমিকদের সাথে বা শ্রমিকদের সাথে হয়েছে, হকারদের সাথে হয়েছে, নিউ মার্কেটের ব্যবসায়ীদের সাথে হয়েছে। আমরা তো আজকের দিন এটা দেখতে চাই না, কারণ এরকম একটা দুর্ঘটনা যদি আজকে রাজধানীতে ঘটে, এটাকে ইউটিলাইজ করার জন্য একটা মহল বসে আছে।
হ্যাঁ, এই প্রসঙ্গত আমি এটাও বলবো যে আমাদের যে ভিন্ন ধর্মের যাদের উপর যে অত্যাচারটা হয়েছে, অফকোর্স হয়েছে, এরকম খবর আমরা পেয়েছি এবং এটা খুবই দুঃখজনক, এটা আমরা চাই না, গতদিনেও আমরা এটা বলেছি, এটা বন্ধ করার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে। কিন্তু এটা সত্য যে যদি এক হয়ে থাকে সেটাকে 10 বলে প্রচার করা হচ্ছে, এবং দেশে এবং বিদেশে কিন্তু আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাহলে আমাদের এখন ঠিক করার সময় এসেছে যে যে ভুলগুলো 5 তারিখের পর আমাদের ইচ্ছায় বা অনিচ্ছায় বা উদ্দেশ্যমূলক গ্রুপের ইচ্ছায় হয়েছে সেগুলো বন্ধ করা। আমাদের আজকের দিনে কিন্তু কোনো ক্রমে নতুন কোনো সমস্যা তৈরি করা আমাদের জন্য পসিবল না, অ্যাটলিস্ট অ্যাট দ্য ফেস অফ আওয়ার স্টুডেন্টস। আমাদের ছেলেমেয়েরা যে সৎসাহস সাহস, এটা আমি তো চাই আগামী 1000 বছর বাংলাদেশের ইতিহাসে এটা মানুষের মনে থাকবে, যে ওইটাই হবে আমাদের উদ্যমের, মানে ভবিষ্যৎ দেশ গঠনের একটা মৌলিক গল্প হবে 5 তারিখের রেভলিউশন, বা এই ছেলেগুলার মেবি 1000 খানেক মানুষ। আমি তো শুনলাম এখন লাস্ট 3 দিনে মাত্র 350 মানুষ মারা গেছে, আই থিঙ্ক প্রথম আলোর নিউজই পড়লাম আজকে সকালে, তাহলে পুরোতে 1000-এর উপর মারা গেছে। এই জীবনগুলো চলে যাওয়ার পরে আমরা আসলে একটাকে একটা পজিটিভলি নিতে চাই। আমরা চাই না আমাদের একটা ছোট বিষয় ইম্পোজ করতে গিয়ে যে আপনি কেন কারণ বাজারের থেকে 200 টাকা এনে এখানে কেন 500 টাকায় বেচতেছেন, এই প্রশ্ন উত্তর করতে গিয়ে, কিংবা এই যে একজন মহিলাকে থামাতে গিয়ে একটা বাচ্চার যদি অসুস্থতাটা বেড়ে যায়, কিংবা কারোর একটা হেলমেট বন্ধ করতে গিয়ে একটা প্রতিক্রিয়াশীল গ্রুপের সাথে একটা গ্যাঞ্জাম হয়ে যায়, এটা আমাদের হাতছাড়া হয়ে যাবে পুরো জিনিসটা। সো এটাই আমার অনুরোধ যে শৃঙ্খলা আসুক, সেটা আমরা চাচ্ছি, কিন্তু উইথ কশাসনেস, যাতে আমাদের কোনোভাবেই আমাদের অর্জনটা ভণ্ডুল না হয়ে যায়। অ্যাবসলিউটলি। সো আসলে এটাই আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। আমরা কখনোই চাই না যে আমাদের এত কষ্টে বা এত পজিটিভিটির একটা এনভায়রনমেন্ট যখন তৈরি হয়েছে, তখন আমাদের মধ্যেই, আমরা তো মানে ওভারঅলি তো আমাদের এখন গ্রাউন্ডটা অনেক শক্ত নয় বিভিন্ন দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, কারণ পজিটিভিটিটা ধরে রাখার জন্য অনেক ফ্যাক্টর আসলে কাজ করে। আমি এখন রাস্তায় মানে একটা নতুন একটা পথ পেয়ে খুব খুশি, কিন্তু ওই পথটা অনেক দূর পর্যন্ত যাওয়ার জন্য আমার এলিমেন্ট কম আছে বা আমার ফুয়েল কম আছে। আমার কথা মনে পড়লো, মানে জাস্ট টু অ্যাড করে আপনি বলবেন, গতকালকে ঢাকা শহরের একটা সেন্ট্রাল লোকেশনে একটা ব্যাংকের নিচে গোলাগুলি হয়েছে এবং এখানে কিন্তু পুলিশ আর্মি কেউ গুলি করেনি। তার মানে প্রতিক্রিয়াশীল গ্রুপের হাতে এখনো অস্ত্র আছে। সো আমাদেরকে এটা মাথায় রেখে এগোতে হবে। অবশ্যই, আপনি বলেন। অ্যাবসলিউটলি। সো এই জায়গাগুলোতে আসলে আমাদের শৃঙ্খলা শব্দটা মানে এনেছি বেসড অন ঠিক আছে, আমাদের স্টুডেন্টরা অ্যাগ্রেসিভ চিন্তা করতে পারে বলেই হয়তো আমাদের চিন্তার বাইরের সমাধানও তারা হয়তো অনেক কম সময়ের মধ্যে বেরিয়ে নিয়ে আসছে, কিন্তু শৃঙ্খলা শব্দটা কিন্তু এক্সিস্ট করে, এবং শৃঙ্খলা যে একটা ওভারঅল সাস্টেইনেবল একটা এনভায়রনমেন্ট তৈরি করে, এটাও কিন্তু সত্য। তো ওই ব্যাপারটা আমাদের ভুলে গেলে হবে না। এবং আমরা যখন এখন সোশ্যাল মিডিয়া এক্সপোজারের সময়, এখন আর কেউ শুধুমাত্র টিভি মিডিয়া বা পত্রিকা এগুলোর উপর বেস করে সিদ্ধান্ত নেয় না। তো আমরা রাস্তায় প্রতিদিনকার ঘটনাগুলো, পজিটিভ নেগেটিভ ঘটনাগুলো কিন্তু শেয়ার হয়, বিভিন্ন মানুষ ভালো দিক থেকে খারাপ দিক থেকে যেভাবে নিচ্ছে যে জিনিসগুলো, সেগুলো শেয়ার করছে। সো আমরা যেন নেগেটিভিটিটাকে বেশি উপরে ওঠার সুযোগ না দেই। আরেকটা জিনিস আমি বলতে চাইবো যে কোনো একটা দায়িত্ব যেমন খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু ক্ষমতা নামক একটা শব্দ আছে, এই শব্দটা কিন্তু বিভিন্নভাবে ইউজ করা যায়। ক্ষমতার অপব্যবহার কিন্তু আমরা গত 16 বছরের একটা উদাহরণ দেখেই কিন্তু আমরা একটা সমাধান চেয়েছি, সমাধান কিভাবে পেয়েছি সেটা আমরা জানি। সো আমাদের এবং ক্ষমতার স্বাদ সবাই নিতে চায়, এটাও সত্যি, এবং একটা ক্ষমতা পেলে আমরা কিছু একটা করতে চাই ওই ক্ষমতার আদলে, সেটাও কিন্তু সত্যি। সো স্টুডেন্টদেরকে আমরা বলবো যে ওই ব্যাপারগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করো, যে আমরা যা প্রেজেন্ট করতেছি টু দ্য ওয়ার্ল্ড, আমি বলবো নট অনলি বাংলাদেশ বা বাংলাদেশের সব মানুষ তাদের দিকে তাকিয়ে আছে, তারা কি করছে, কোথায় কি অ্যাকশন নিচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে পুলিশ সুপার বা জেলা সুপারের সাথে তাদের কমিউনিকেশন হচ্ছে এখন, হয়তো পুলিশ যখন রাস্তায় নেমে আসবে, এখন পুলিশের সাথে কমিউনিকেশনটা আরও একটু, আমি বলবো যে আগে যেমন একটু ভীতিসুলভ ছিল, এখন আমি বলবো যে আরেকটু আন্তরিক হবে। সো আন্তরিকতা করতে যে আমরা যেন প্রতিদিন তাদের দায়িত্ব পালন করতে যে তাদেরকে বুদ্ধি পরামর্শ দেওয়ার পরিমাণটা যেন অতিরিক্ত বাড়ায় না দিই। মানে কিছু একটা করলে এই আপনি এটা করতেছেন, মানে হয় না যে এক ধরনের, তো আমাদের একটা বাঁধ ভেঙে গেছে তাদের সাথে। সো পরবর্তী কমিউনিকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বা আমরা যেই জায়গায় প্রশাসন আবার ব্যাক করতেছে, তাদের সাথে তো আমাদের এখন একটা সরাসরি যোগাযোগ হচ্ছে,
বিকজ যোগাযোগের বার্তা যেই দেয়ালগুলো ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে। সো এখন কিন্তু সরাসরি যোগাযোগ হচ্ছে, এবং সেখানে আমি যদি যারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, অভিজ্ঞতা দায়িত্বে আছেন, আমি কখনোই বলবো না যে গড়পড়তায় সবাই খারাপ। এখানে অনেকেই এমনও আছেন যে ভালো কিছু করার সুযোগ নেই বলে তারা চুপ ছিলেন এত বছর, এখন হয়তো তারা সুযোগ পেয়ে তারাও নতুনভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করবে। সো ওই জায়গায় আমরা যদি ওই অভিজ্ঞতাকে একদমই মূল্যায়ন না করে তাদেরকে ফিঙ্গার পয়েন্টে আমরা রাখতে পারি, কিন্তু তার মানে আমরা যখন তাদের সাথে কমিউনিকেট করছি তাদের সাথে আমাদের কথোপকথনটা যেন খুব এগ্রেসিভ না হয়ে যায়, আমাদের টোনগুলো যেন তাদেরকে অপমানিত না করে। এই জায়গাগুলো আসলে আমি চিন্তা করছি, তাহলে কি হবে তাদের কাছ থেকে যারা দায়িত্বশীল, আপনি বলছিলেন যে বেতনভুক্ত দায়িত্বশীল লোক তো এক্সিস্ট করে সব জায়গায়, এবং সবাই করাপ্টেড না, যারা করাপ্টেড তারা হয়তো সরে যাচ্ছে বা সরিয়ে ফেলা হচ্ছে বা এই ধরনের এনভায়রনমেন্ট তৈরি হবে, এবং চাঁদাবাজি বলেন বা এই ধরনের বিভিন্ন অ্যাকশন পয়েন্টের মাধ্যমে হয়তো আমরা অনেক কিছু সলিউশন পাবো। যারা চাঁদা দিচ্ছে তারাও যদি এক হয়ে যারা চাঁদা নিচ্ছে তাদের এগেইনস্টে দাঁড়ায়, অনেক লেভেলে অ্যাকচুয়ালি কমে যাবে। ওইটাই বলতে চাচ্ছি যে আমরা মানুষকে অ্যাওয়্যার করি, সব কাজ স্টুডেন্টদেরকে করতে হবে না। যদি ব্যবসায়ীরা মনে করে আমরা চাঁদা দেওয়া বন্ধ করে দেবো, ওই এনার্জিটা আমরা পাস করে দিই ওদের মধ্যে যে আপনারা এটা বন্ধ করে দেন। একটা বলতে চাই যে আমরা এক হইতে হবে যে আমরা খারাপ কাজটা করব না, এবং আমাদের সাপোর্টিভ যারা আছেন, যারা আমাদেরকে ট্যাকেল করবে, মানে আমাদের সেফ করবে, তাদেরকে আমরা বোঝাতে চাই যে আমরা খারাপটা হতে দিব না, তোমরা জাস্ট আমাদেরকে সাপোর্ট করো যখন আমাদের প্রয়োজন হবে। প্লাস হচ্ছে এই গভর্নমেন্ট কিন্তু আসলে আমাদের এই বিপ্লবী ছাত্র জনতারই গভর্নমেন্ট, স্ট্রেট ফরওয়ার্ড বলছি, বা আরো সহজ করে বললে বিপ্লবী ছাত্রদেরই কিন্তু গভর্নমেন্ট। তাহলে তারা যদি কোনো কিছু ইম্পোজ করাতে চায়, খামাখা অফিসে ঢুকে গলাবাজি বা ঝগড়াঝাটি না করে প্রপার ওয়েতে করাই দিলেই তো হয়। এটা তো আমরা দেখলাম, আমরা তো হাইকোর্টে আধা ঘন্টাও লাগলো না ঘটনাটা ঘটানোর জন্য, তাই না? কিন্তু আমার তো মনে হয় না প্রধান বিচারপতির সাথে তাদের সামনাসামনি কথা বলতে হয়েছে, এই ইনফরমেশন আমার কাছে নাই। তারা তাদের কথাটা জানাইছে, সরকারের কাছে জানাইছে, তারা কোর্টের সামনে গিয়ে তাদের প্রতিবাদ জানিয়েছে, আধা ঘন্টার মধ্যে ঘটনা ঘটে গেছে। আমরা চাচ্ছি এরকম হোক জিনিসটা, সামনাসামনি কনফ্রন্টেশন। আমি যার সাথে যাচ্ছি সেটা শুরু হয়তো একটা তর্কাতর্কি, কিন্তু এটা কোথায় গিয়ে শেষ হতে পারে আমরা তো আসলে জানি না। আমি বলবো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার জাস্ট কাজ শুরু করেছেন, তাদের মাধ্যমে আমরা অনেক আশাবাদী, এবং আমরা খুবই প্রজ্ঞাবান মানুষজনই আসলে এখানে আছেন আনডাউটেডলি, এবং আমরা এখন পর্যন্ত মেধাভিত্তিক জায়গা থেকে অনেক সম্মানিত একজন মানুষকে আমরা পেয়েছি, এবং আমরা একজন পরিচয়ও দিতে পারি যে একজন পুরো ওয়ার্ল্ডে এত স্বনামধন্য সর্বস্থানে সম্মানিত একজন আমাদের রাষ্ট্রের একজন প্রধান হিসেবে, এখন উপদেষ্টা হিসেবে কাজ করছেন, এবং তার কাছ থেকে আমরা অনেক আশা করি যে মেধাভিত্তিক এবং সুপরিকল্পিত কিছু এক্সপোজ হবে আমাদের দেশে, যেটা অ্যাকচুয়ালি শুধুমাত্র সাধারণ জনজীবনকে স্ট্যান্ডার্ডটা বেটার করবে না, আমি বলবো যে গ্লোবাল কানেকশনেও উনি একটা, এবং ইন্টারন্যাশনাল মানে গ্লোবালি আমাদের বাংলাদেশি হিসেবে আমাদের পরিচিতি, আমাদের মান সম্মান, আমাদের বিভিন্ন উচ্চ স্থানে পৌঁছানোর সুযোগ, এই জায়গাগুলোতে উনি একটা কতদিন এই সরকার থাকবেন বা কতদিন আমরা ওনাকে পাবো সেটা আমাদের মেন কথা, কিন্তু উনি একটা পরিবেশ তৈরি করে যাবেন এবং একটা প্রসেস তৈরি করে যাবেন, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে স্টুডেন্টদেরকে সুশিক্ষিত হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং আমি বলবো যে কমিউনিকেশনটাও খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমরা কথা শুরু করার আগে আলোচনা করছিলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকাররা এখন মিডিয়াতে এসে কথা বলা শুরু করেছেন, তো তাদের কথাও অ্যাকচুয়ালি অনেকে আসলে অনেকভাবে পজিটিভলি তো অবশ্যই, বাট অনেকভাবে আমরা নেগেটিভলি নেওয়ারও সুযোগ আছে বলে আমরা মনে করছি। যেমন আপনি বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেই বলেছেন আমার কথাই শুনতে হবে, উনি খুবই ভদ্রভাবে হেসে সুন্দরভাবে বলেছেন, তার কথার টোনের মধ্যে বিন্দু পরিমাণের অ্যারোগেন্স ছিল না, কিন্তু আমরা ঠিক ওই দিনও সবাই কিন্তু আমি দেখেছি যে এই টোনটাকেই সবাই পজিটিভলি শেয়ার করছে, এবং সবাই শেয়ার করতেছে যে নাও দিস ইজ হ্যাপেনিং, এখন আমাদের ঠিক হতে হবে, সবাই খুব উত্তেজিত। কিন্তু আমি দেখেছি তার একদিন বা 2 দিন পরই এই কথাটাকেই মানুষজন এখন
অন্য টোনে নেওয়া শুরু করেছে। তো এখানে রয়েছে যাদেরকে আপনি ভালো কথাটা বললেও তারা এইখানেই আসলে আমাদের ভয়ের জায়গাটা কিন্তু এখানে। এবং আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা বলছিলেন, এটা সত্য যে এখানে একটা জিনিস না বলে পারছি না, অন্য যে কোনো লোক প্রধান উপদেষ্টা বাংলাদেশের হলে তার কাছে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা থাকতো, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সেই প্রত্যাশাটা কয়েকশো গুণ বেড়ে গেছে, কারণ উনার ব্যক্তিত্বটা এরকম এবং সেটা কিন্তু অলরেডি ঘটেওছে এবং উনি একটা বড় পরিবর্তন পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন এবং উনি হচ্ছে একটা জীবন্ত রোল মডেল, তাই না? এবং উনি তো সারা বিশ্বে এত সম্মান পাওয়ার পর উনি বাংলাদেশে সম্মান পেলেন, আমি বলবো উল্টা ঘটলো ওনার ঘটনাটা। এবং এ কারণেই, এবং উনি কিন্তু এটা অলরেডি ডান। যেমন আপনি দেখবেন অনেক দেশ কিন্তু খুব দ্রুত সমর্থন দিয়েছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে। আমি গতকালকে শশী থারুর তার একটা, ভারতের, আপনি তো নিশ্চয়ই তার একটা সাক্ষাৎকার দেখলাম, এই দাঁড়িয়ে সাংবাদিকদের বাংলাদেশ সম্পর্কে তো আপনার এখনকার মত কি। উনি একটা কথাই শুধু বললেন যে যেহেতু প্রফেসর ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন, উনি এত ইন্টারন্যাশনালি একজন রেকগনাইজ পারসন, গ্রহণযোগ্য মানুষ, যে আমি নিশ্চিত বাংলাদেশের মানুষের জন্য উনি ভালো কিছু করবেন। এই যে একটা ভারতীয়, তারা তো সবসময় সবকিছুর মধ্যে আমাদের একটু দেখতে হবে, চিন্তা করতে হবে কি ঘটেছে, তাই না? কিন্তু উনি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড ডক্টর ইউনূসের জন্য এই কথাটা বলেছেন। সো ওনার কাছে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে উনি কিন্তু দিন শেষে একজন মানুষ এবং ওনার অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা ওনার নেই। কাজে আমাদেরও চাওয়াটা একটা জায়গায় সীমাবদ্ধ রাখতে হবে। আমি এই প্রসঙ্গে 2-3টা বিষয় বলি, তারপর আপনি বলবেন। কিন্তু কমিউনিকেশনের জায়গায় আমরা কিন্তু খেয়াল করছি যে আমাদের উপদেষ্টারাও কিন্তু খুব যে আমার এক্সপেকটেশন অনুসারে কমিউনিকেশন আসছে না। গতকালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছিলেন যে উনি কোনো একটা প্রসঙ্গে বলছিলাম যে ঠ্যাং ভেঙে দেওয়া হবে, উনি ভাঙবেন না, উনি কাউকে দিয়ে ভাঙাবেন। কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা তো আমরা 5 তারিখের আগেও অনেকের মানুষের কাছে শুনেছি, আমরা পছন্দ করিনি। তো একটু শালীন ওয়েতে, একটু সুন্দরভাবে, যেটা উনি আর্মি অ্যারোগেন্স শো করছেন। হ্যাঁ, আর বিশেষ করে আপনি স্বরাষ্ট্রর জায়গা থেকে করতে গেলে না, বলতে গেলে এটা আসলে এমনি একজন উপদেষ্টা, আমিও কিন্তু বলতে পারবো না। আমি কি আপনাকে বলতে পারবো যে আচ্ছা ওর ঠ্যাং ভেঙে দেবো? এটা তো হলো না। তো আমি তো আইন হাতে তুলে নিচ্ছি। তারপর উনি এক পর্যায়ে বললেন যে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। আমি বাকি অংশটা বলছি না, কিন্তু ইচ্ছা করে অ্যাজ ইফ ধরে নেন আমি সেই প্রতিক্রিয়াশীল গ্রুপ যে সমাজে এনার্কি ক্রিয়েট করতে চাচ্ছি। তা আমি তো এটা যুক্তি দিয়ে বোঝাতে পারবো, হ্যাঁ কেউ যদি চাটুকারিতা করে তাহলে তো সেটা বন্ধ হতে পারে মেবি, কিন্তু এভাবে চাটুকারিতার প্যারামিটারটা কি, বা এটাই কি ওনার কাজ কিনা? উনি কি এই কাজ করার জন্য আজকে বসেছেন? উনি কিন্তু অবশ্যই পুলিশের রিফর্ম নিয়ে কাজ করেন, অনেক কিছু করছেন। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই ভাষাটা তো আমরা আপনাদের কাছে আর শিখতে চাইনি। আমরা 5 তারিখের পর থেকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেখানে আপনার ফারাবি ভাই, আপনার একটা রোল আছে, আমার একটা রোল আছে, এবং এই মুহূর্তে বাংলাদেশে আমরা প্রত্যেকটা জীবিত মানুষের কাছে একটা রোল এক্সপেক্ট করছি। সেই জায়গাতে আমরা ফেল করতে পারবো না। আমি শুনিনি এটা, আমার এক বন্ধু আমাকে বললেন যে ওই রিজওয়ানা ম্যাডাম, উনি নাকি কোনোদিন সাংবাদিকদেরকে বলেছে যে আপনারা আমাকে কঠিন প্রশ্ন করবেন না। কেন করবেন না? ওনাকে কঠিন প্রশ্ন কেন করা যাবে না? ওনাকে তো কঠিন প্রশ্ন উত্তর দিতে হবে, কারণ আপনি তো একটা বড় রোলে গিয়েছেন। হয়তো উনি উত্তরও দিবেন, কিন্তু উনি যেভাবে আমরা যদি কোড বাই কোড হয় না, যে আমাদের কিন্তু রাজনীতিতে বিভিন্ন কিছু এইভাবেই কিন্তু পরিবর্তন হয়, যে আমরা আগে পরের লাইন কেটে শুধুমাত্র অতটুকুই কেটে কিন্তু আমরা বিভিন্ন ধরনের জায়গায় কানেক্ট করে নেগেটিভিটি ছড়াতে পারি। কারণ আমরা সুযোগ কেন দিচ্ছি? এক্স্যাক্টলি, আমাদের কথা না বললেই তো হয়। এটা তো আমাদের গত সরকার প্রধান সম্পর্কে আমাদের কিন্তু এইটাই সবার অবজারভেশন ছিল, যদি কথা না বললেই আলহামদুলিল্লাহ ভালো হতো। ওনার কথাই ওনার সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তাহলে আমরা এখন যাদেরকে রোল মডেল হিসেবে বসিয়েছি, সামনের বাংলাদেশে আমরা চাচ্ছি, আমি জানি না আমাদের কথা ওনাদের কান পর্যন্ত পৌঁছাবে কিনা, কিন্তু আমরা একটু ডিসেন্ট ওয়েতে কথা বলি। দরকার হলে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ, এটা অন্তর্বর্তী একজন মানুষ কথা বলুক, সবার কেন কথা বলতে হবে? সাংবাদিকদের কাজই হচ্ছে মাইক্রোফোন নিয়ে তারা যাবে, তাদের তো এটাই তার রুটি, তাদের কাজই এটা, তারা যত তথ্য নিয়ে আসতে পারবে, তাই না? কিন্তু দরকার কি স্টেটমেন্ট দেওয়ার? বলবে আমাদের একজন মুখপাত্র স্পোক্স পারসন আছেন, উনি বলবেন। যেমন ওই যে হোয়াইট হাউসের একজন স্পোক্স পারসন সারাদিন কথা বলে যাচ্ছে, তাই না? উনি সব বিষয়ে কথা বলছে। তো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আমাদের একটু সেটেল হওয়া দরকার। আরেকটা পয়েন্ট আমি বলবো, এটা খুবই ইম্পর্টেন্ট আমার, আমি শৃঙ্খলার জায়গায় বলছি, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের মানুষের যে এত প্রত্যাশা এই সরকারের কাছে, কিন্তু আপনি ওই যে লোকটা অনেক প্রত্যাশা তৈরি করেছে, তাকে আপনি থামিয়ে বলেন তো যে আপনি কতদিন সময় দিতে রাজি আছেন। দেখবেন লোকটা কিন্তু একটু উসখুস করতে শুরু করবে, কারণ ঠিক কতদিন সময় দিবে বা কতদিন সময় প্রয়োজন এটাও আমরা ঠিক বুঝতে পারছি না। এবং এখানে ওই যে আবার প্রতিক্রিয়াশীল গ্রুপ বলবো, এবং এখানে গ্রুপটা অনেক বড়, সমস্ত রাজনীতিবিদ যারা আজকে সমর্থন দিচ্ছে কিংবা দিচ্ছি এরকম করতেছে, অথবা বলতেছে দেশের বাইরে থেকে যে বাংলাদেশে কিছুই হচ্ছে না, সব উশৃঙ্খলতা হচ্ছে, এরা কেউই এই সরকারকে আসলে এই দিন শেষে সময় দিতে চায় না। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে আমি 15 বছর ছিলাম, আরো 15 বছর থাকতে চাই, অথবা 15 বছর খাইনি আমি এখন খেতে চাই। এই জায়গাটার মাঝখানে আমরা বলি না যে শেষ বক্তা হিসেবে লাঞ্চের আগে দাঁড়ালে আমরা বলি একটা যে আমি এখন আপনাদের লাঞ্চের মধ্যে দাঁড়িয়ে আছি। তো
তো এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার কিন্তু অনেক বুভুক্ষু লোকের সামনে দাঁড়িয়ে আছে, এবং এই সময়ের মধ্যে যেই সময়টা উনি নেবেন মেবি এক্স ডেজ, এই সময়ের মধ্যে ওনাদের কিছু সংস্কার করে যেতে হবে, এটাই তো আমরা চাচ্ছি। কিন্তু সেটা কি, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। তাহলে আমরা সরকারের কাছে কিন্তু একটা ক্লিয়ার কাট একটা প্রজেক্ট প্ল্যান শুনতে চাই, তাই না? আজকে যদি আপনি আমাকে অ্যাপয়েন্ট করেন, ধরেন আপনার কোম্পানিতে আমি জয়েন করলাম অ্যাজ সিইও, একটা টিম নিয়ে আসছি আমি, আপনি আমাকে বেতন দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি কতদিন, আপনি তো এক সপ্তাহ পর বলবেন যে জাভেদ সাহেব আপনার প্ল্যানটা আমাকে একটু বলেন। এখন আমি যদি অনেক বড় প্ল্যান নিয়ে আসি, তখন আপনি আপনার গ্রুপ অফ কোম্পানির মালিক হিসেবে বলবেন যে আমার এত কিছুর প্রয়োজন নেই, আপনি আমাকে এক বছরে এই প্রোডাক্টগুলো লঞ্চ করে দিয়ে চলে যান। তো আমার মনে হয় যে এই সরকারের কাছে আমরা এখন এটা চাইতে শুরু করতে পারি যে আপনারা আমাদেরকে একটা রোড ম্যাপ দেন। রোড ম্যাপটা 50 বছরের রোড ম্যাপ হোক, কিন্তু আপনি বলেন, তাহলে মানুষ, যেহেতু এখন ওইভাবে ভোট দিয়ে মতামত প্রকাশের সুযোগ নেই, কিন্তু মানুষ একটা নিজের সাথে নিজের একটা কি বলবো একটা রিফ্লেকশন আসবে চিন্তার, বা আমরাই তখন ইনার ক্লারিটি বলতে শুরু করবো যে হ্যাঁ এত বড় কাজ করতে গেলে তো এটা এত মাস সময় লাগবে, এটা তো এত দিন সময় লাগবে, বা আমরা এটা উল্টাও বলতে পারি যে এটা কেন কালক্ষেপণ কেন করবেন আপনি। তো আমার মনে হয় আমরা সরকারের কাছে চাই যে তারা একটা পরিষ্কার রোড ম্যাপ আমাদেরকে দেখ, একদম ক্লিয়ার কাট প্রজেক্ট প্ল্যান না দিতে পারলে হাই লেভেল প্ল্যান দেখ, সো দ্যাট আমরা বুঝি যে এই সরকারের প্রায়োরিটি কি, সরকারের সবাইও বুঝুক যে তাদের প্রায়োরিটি কি, তাহলে আমরা সবাই ফোকাস ওয়েতে এগোতে পারবো। অ্যাবসলিউটলি। আর আমাদের পরিবর্তনের জায়গাটায় আমি একদম সাধারণ মানুষ হিসেবে যেটা বলতে পারি যে আমাদেরও কিন্তু কনজিউম করার একটা লেভেল আছে। আমি আজকে যদি আমি খুবই সাধারণ উদাহরণ দিয়ে বলতেছি, আমি যদি আজকে একটা ফিট বডি বানাতে চাই, তাহলে আমি জিমে যে প্রথম দিনই কিন্তু 50 কেজির ডাম্বেল তুলতে পারবো না, বা 50 কেজির ডাম্বেল তুলে আমি যদি খুব কষ্ট করে ভিডিও তৈরি করে দেখাই, তারপরে কিন্তু আমার বডি সেটা নিতে পারবে না, মাসল ক্র্যাক করে গেছে, পরবর্তী আমাকে হয়তো 10 দিন যেতেই পারবো না, বা আরো বড় ড্যামেজ হতে পারে। যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশকে অনেক কিছুর জন্য পরিবেশ তৈরি করতে হবে, সাধারণ মানুষের মধ্যে একদিনেই সব ধরনের নিয়ম একদিনের মধ্যেই যদি আমরা ইম্পোজ করতে চাই, তাহলে কিন্তু আমরাও দিন শেষে সেটা নিতে পারবো না। সো আমাদের কিন্তু অনেক অনিয়ম হচ্ছে, সব জায়গায় অনিয়ম হচ্ছে, সেটা আমরা কিন্তু এই রেভলিউশনের আগেও জানতাম, এখনো জানি। এখন আমরা তাড়াহুড়া করে, আমার কাছে মনে হচ্ছে যে অনেক কিছু খুবই ফোর্সফুলি চেঞ্জ করানোর চেষ্টা করা হচ্ছে, এবং এক্সপেক্ট করা হচ্ছে যে ডে 1 থেকে সবাই লিখিতভাবে আজকে এই ভুলগুলো একদমই আমি করবো না, এটা জেনে বুঝে বের হচ্ছে না, সবাই এটা জেনে বুঝে বের হচ্ছে না, কারণ অনেকের রেগুলার প্র্যাকটিসের মধ্যে এটা নেই, এবং অনেকের হতে পারে যে 50-60 বছর বেঁচে থাকার সময়ে একদিনও কেউ এমন অনেক আছে কাউকে আঙ্গুল তুলে বলে দেওয়া হয়নি যে এই কাজটা যেটা তুমি 20-30 বছর ধরে করে আসছো এই কাজটা ভুল, সে আজকেই হয়তো জানলো যে এই কাজটা ভুল, কারণ প্র্যাকটিসে ছিল না কখনো তার। যেমন একজনকে আমি গতকালকে ফানি ভিডিও একজনকে দেখালাম যে স্টুডেন্টরা একজনকে একটা বাইকারকে দাঁড় করিয়েছে, হেলমেট পরবে না, সে মজা করে বলছে যে কখনো পরিনি, হয়তো কখনো সিরিয়াস, হ্যাঁ হেসে বলছে আমি কোনোদিন পরিনি, মৃত্যু পর্যন্ত পরবো, হ্যাঁ পরবো না। সো জানি না, হয়তো সে এটা কখনো করেনি, হয়তো মানে এই মানুষটা কখনো করেনি, এই মানুষটাকে আমরা আজকে থেকেই তাকে ফোর্স করে তার মাথায় হেলমেট পরার পজিটিভিটিটা এবং হেলমেট পরার যে আরো হাজার রকমের সুবিধা আছে, তার ফেস বাঁচানো, তার জীবন বাঁচানো সবকিছু মিলে, সো এই জিনিসটাকে আমরা ফোর্স করে তাকে করতে পারবো না। কেন এটা বলতে চাইলাম যে আমরা আসলে নিয়ম অনেক কিছু আমরা করতে চাবো, সো আমাদের উপদেষ্টা যারা আছেন বা যারা পরবর্তীতে দায়িত্ব নেবেন তাদেরকে বলতে চাই যে আমাদেরকে একটা পরিবেশ তৈরি করে দিন, আমরা অটোমেটিক সেটা মেনটেন করতে থাকবো, এবং মানুষের ব্রেন এত বেটার যে সে সবসময় হ্যাসেল ফ্রি একটা লাইফ লিড করতে চায়। কেউই চায় না আমি রাস্তায় চলার পথে কারোর সাথে আজকে আমার খারাপ ব্যবহার হবে, কেউই চায় না আমি একটা ভাঙা রাস্তার মধ্যে পড়বো, কেউই চায় না আমি খুব বিরক্ত হয়ে আমি কর্মক্ষেত্রে যাব, স্কুলে যাব, ব্যাক করার সময় বিরক্ত হব, বাসায় যে বিরক্ত হব, কেউ এই জিনিসগুলো চায় না। বাট কেন আমরা এগুলো করি? কারণ আমাদের জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের গর্ত আছে, বিভিন্ন সমস্যা আছে, ওগুলো আমরা পড়ি, বিরক্ত হই, সেই বিরক্তটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে। সো স্টুডেন্টরাও হয়তো প্রচণ্ড রোদে বৃষ্টিতে থেকে তাদের ন্যাচারাল টেম্পারটা মেনটেন করতে পারতেছে না, যেটার জন্য কিন্তু হয়তো আমাদের পুলিশ প্রশাসন ট্রেন্ড, আমি বলবো না যে তাদের কষ্ট কম হয়, কিন্তু তারা ট্রেন্ড, তারা থ্রু আউট দেয়ার
প্র্যাকটিস থ্রু আউট দেয়ার ট্রেনিং মানে এই তাদের জার্নিতে তারা এই জিনিসগুলো অ্যাডপ্ট করতে পেরেছে, তাই তারা এবং তাদের একটা কমিউনিকেশন ওয়াকিটকি আছে যে এখন এই রোডে জ্যাম বেশি পড়ে গেছে, সামনেরটাকে একটু মানে এই ধরনের জিনিসগুলো তো আমরা জানি। সো তারা কিন্তু এক ধরনের প্র্যাকটিসের মধ্যে আসে। আমি ঘুরে ফিরে কেন ট্রাফিকে আসতেছি, বাট এটা বেশি দেখা যাচ্ছে এই সময়, তাই বলে দিচ্ছি। কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই এটা আসলে এটার জন্য সত্যি। সো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা পজিটিভ কিছুর দিকে যাব, আমাদের প্রত্যেকটা জায়গায় একটা গাইডলাইন তৈরি হবে। গাইডলাইন তৈরি হওয়ার আগ পর্যন্ত আমরা যেন মানে নিজেরা ধৈর্য ধরি এবং এইটার জন্য যেন প্রস্তুত থাকি যে পজিটিভ পরিবর্তনগুলোকে আমরা অ্যাকসেপ্ট করব, নেগেটিভ গুলোর জন্য যেই রাস্তা খোলা হবে কমিউনিকেট করার, ওই জায়গাগুলোতে আমরা ওয়েল কমিউনিকেট করব। আর কোনো জিনিস যদি একদম হাতছাড়া হয়ে যেতে থাকে, তখন আমরা প্রতিবাদের দিকে যাব যে না, এখন আমাদের একদমই কন্ট্রোল করা যাচ্ছে না, কাউকে একেবারেই বোঝানো যাচ্ছে না, আমরা এখন প্রতিবাদের এবং সেই প্রতিবাদের জায়গাটা হচ্ছে একজন না, একা না, ওটা দলগতভাবে করব আমরা। কারণ তারা তো আছে, তারা বলুক, সবাই একত্রিত হলে তো সবকিছু করা যায়। পুরো বাংলাদেশে তো মানুষের সমুদ্র চলে আসছিল, তারা একত্রিত হয়ে তখন বলবে। আমি একটা কথা আপনাকে একটু করে রিফ্রেশ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখন সময় হচ্ছে যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং তাদেরকে আমরা অনেক দিন সময় দিতে পারবো না হয়তোবা, কম বেশি। তো আমার কথা হচ্ছে তারা স্ট্রাকচারাল চেঞ্জগুলো করার কাজে মনোযোগ দিক। আমরা ছাত্র সমাজ, হ্যাঁ, আমরা যে কষ্টের কাজটা করছি সেটা করে যাই, কার উপর চাপ না করি, রাদার অ্যাওয়ারনেস বিল্ড করি, এবং আমরা বরঞ্চ সরকারের দিকে তাকাই বা সরকারকে হেল্প করি যে কোন মিনিমাম স্ট্রাকচারাল চেঞ্জটা করলে আমি ম্যাক্সিমাম রেজাল্ট পাবো। 80-20 রুল বলি না আমরা, প্যারাটোস প্রিন্সিপাল। হ্যাঁ, যেগুলো তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট সেগুলো না হয় পরেই হোক, কিন্তু মেজরগুলো হয়ে যাক, যেগুলোতে কোনোভাবেই পরবর্তীতে যে দলীয় সরকাররা আসবে বা রাজনৈতিক সরকাররা আসবে তারা যেন আর ডেভিয়েট করতে না পারে। কারণ আমার মনে আছে, আমি তখন খুব ছোট ছিলাম, আমি আমার বাবার কাছে শুনেছি 91 সালে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, এরশাদের পতন, সেই সময় কিন্তু 3 দলীয় একটা রূপরেখা ছিল। বিএনপি, আওয়ামী লীগ এবং আই থিঙ্ক ইসলামী দলগুলো মিলে একটা মনে হয় গ্রুপ ছিল। তারা কিন্তু একটা রূপরেখা করেছিল যে বাংলাদেশকে লাইনে আনতে হলে কি করতে হবে, কিন্তু পরবর্তীতে বিএনপি গভর্নমেন্ট এসে কিন্তু সেটা করেনি। তারপর আমরা 2005 পরে একটা তত্ত্বাবধায়ক সরকারকে দেখেছি, সেখানেও কিন্তু দিন বদলের একটা সনদ দিয়ে আওয়ামী লীগ এসেছে, তারা কিন্তু কাজটা করেনি। এই জন্য কিন্তু আমরা আসলে আর দলীয় সরকারের উপর ভরসা পাচ্ছি না। আমরা চাচ্ছি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আমি আরো সহজ করে বলি, তিনি যেহেতু এত প্রত্যাশা দিয়ে আমাদের কাছে এসেছে, উনি কিছু সেট আপ করে দিয়ে যান, এবং সেই সেট আপটা যেন এমন হয় যে আর চাইলেও ওই জায়গাগুলোতে আমরা চেঞ্জ করতে পারবো না। এবং ওইটা ঠিক হয়ে গেলে বাচ্চারা যে কষ্টটা করছে, হেলমেট পরতেই হবে, এটা বলতে হবে না, ওইটা অটোমেটিক ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আমাকে সেদিন একজন বলছিল যে আমাদের যদিও অনেক ডিজিটাইজেশন হয়েছে আমরা শুনেছি বা বলি, কিন্তু আমাদের কিন্তু তারপরেও অনেকগুলো প্রসেসে ম্যানুয়াল প্রসেস আছে। বিশেষ করে আপনি যদি বিআরটিসি তে যান, দেখবেন ওখানে কিন্তু এখনো টাকা পয়সা দেওয়ার ব্যাপারগুলো আছে। সো সে বিদেশে থাকে, সে আমাকে বলছিল এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার না, আমরা যদি প্রসেসে শুরু থেকে শেষ পর্যন্ত ডিজিটাল করে দিতে পারি, অর্থাৎ সে রিকোয়েস্টটা পাঠানো থেকে শুরু করে একদম জিনিসটা হাতে নিয়ে আসবে, এর মধ্যে কারো মানুষের কাছে যেতে হবে না, তাহলে কিন্তু টাকা দেওয়ার জায়গাও বন্ধ। তো এরকম চেঞ্জ আসুক, স্ট্রাকচারাল চেঞ্জ, তাহলে অটোমেটিক আমাদের ওই দুর্নীতি এবং এই প্রসেসগুলো আমরা অলরেডি জানিও, এই বিষয়গুলো, এই প্রসেসগুলো ম্যানুয়াল করে রাখার পেছনে ওই যে যারা অ্যাকচুয়ালি হাত ঘোরাবেন, প্লাস হচ্ছে এটার বিনিময়ে একটা প্রথা হিসেবে হয়তো এটাই আমাদের মাইন্ডসেট পরিবর্তনের একটা ব্যাপার। এই কাজগুলো করা খুব একটা লম্বা সময়ের ব্যাপার না, এবং আমরা এটাও দেখছি যে অতিরিক্ত উপার্জন করার অনেক নাম্বারই এখন বের হবে। সো আমি গতকালকের এক্সাম্পলই বলতেছি যে মেট্রো রেল নিয়ে একটা টাকার পরিমাণের একটা, যে মেট্রো রেলের যে ক্ষতিটা হলো, বলেছে 1 বছরে পূরণ করা যাবে না, কিন্তু আমি একটা টাকার অঙ্কও জানতে পারলাম যে মেট্রো রেল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল যে এটা রিপেয়ার করতে 300 কোটি প্লাস লাগবে, ইনিশিয়াল থট, বাট এটা বাড়তেও পারে ইনভেস্টিগেট করে। বাট এটা গতকালকে আবার একটা কমিউনিকেশন আসলো যে সবকিছু পর্যবেক্ষণ করে দেখা গেছে যে এটা 30 থেকে 50 কোটির মধ্যে এটা রিপেয়ার করা সম্ভব। সো নাম্বারটা কিন্তু মানে 250 কোটি টাকা, হ্যাঁ, গ্যাপটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো এই জায়গাগুলো আসলে আমরা এই জায়গাগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এই নাম্বারগুলো কারা করতো, এবং তারা যদি অলরেডি চলে গিয়ে থাকে
আমরা যদি রাস্তায় যারা এই ধরনের কেওয়াস তৈরি করতো, ইন্টারনেট বন্ধ করা নিয়ে যেই ধরনের আমরা কমিউনিকেশন শুনেছি, এইটা তৈরি করার যারা ছিলেন উদ্যোক্তা, এই উদ্যোক্তাগুলো যদি চলে গিয়ে থাকে, তাহলে আমরা এই প্র্যাকটিসটা কন্টিনিউ করি এবং এই প্র্যাকটিসের মধ্যে যে ভালো থাকা যায়, এই উদাহরণগুলো কিন্তু ক্রিয়েট করাটা খুব ইম্পর্টেন্ট। আমি গতকালকেই, কেউ অন্যভাবে নেবেন না, আমি গতকালকেই হয় না যে আমরা খুবই ক্যাজুয়াল কনভারসেশন করতেছিলাম, যে মানে খুবই সাধারণভাবে একটা মানুষ বলতেছিল যে আমি তাকে কোয়েশ্চেন করেছিলাম, আচ্ছা পুলিশরা এখনো কেন জয়েন করতেছে না? ও আমাকে খুবই এভাবে বললো যে জয়েন কিভাবে করবে, ওরা তো এখন খালি শুধুমাত্র তাদের বেতন দিয়ে তো তখন তারা এখন আর চলতে পারবে না, তাদের তো অন্য রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের তো সংসারের খরচ অনেক বেশি, তারা হয়তো বেতন পায় 30,000 টাকা, কিন্তু তারা তো উপরি এটা ওইটা সব কিছু মেলাতে তারা 3-4 লক্ষ টাকা মিনিমাম আর্ন করে। সো এখন তো এই রাস্তা বন্ধ হয়ে গেলে এখন কি শুধু আসলেই কি তাদের কাজ হবে নাকি? তারা কি আসবে? খুবই সাধারণ মানুষের সাধারণ কনভারসেশন। তো তার মাথায়ও কিন্তু এই জিনিসটা আছে যে একজন পুলিশ, সে করাপ্টেড, সে ঘুষ খেয়ে খেয়ে সে একজন ফুলে ফেপে বড় হওয়া লোক। সো এটার মধ্যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। অনেকে এখন এটাকে আঙ্গুল তোলার চেষ্টা করতেছে এবং তাদের এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে, হুইচ ইজ গুড। কিন্তু এই রাস্তাটা বন্ধ হয়ে যাওয়ার পরও যদি তারা ভালো থাকে, একটা ভালো মানে অ্যাজ এ পুলিশ, অ্যাজ এ ক্যারিয়ার হিসেবেও সে যদি সম্মানিত, প্লাস হচ্ছে তার ফ্যামিলি মেনটেনেন্স, সেও তো একজন নাগরিক, ফ্যামিলি মেনটেনেন্স, তার চারপাশের সুযোগ সুবিধা সব কিছু যদি তার মান সম্মানকে স্টেবল রাখে, তাহলে তো সে ওই আগের সময়টায় ফেরত যাবে না বা সে সুযোগ খুঁজবে না। বা অন্য সরকারের আমরা বলতেছি না যে আমরা এখন হয়তো কিছু পরিবর্তন করে দিয়ে যাবে, আবার যখন কোনো দল আসবে, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে কেউ হোক আসবে, তখন আবার সে আগের প্র্যাকটিস হচ্ছে। মানুষের মাথায় কিন্তু আছে যে আমরা এখন কোনোভাবে হয়তো একটু চুপচাপ খাপটি মেরে থাকবো, চাইবো যে আরেকজন আসুক, আসলে পরে তাকে আবার সেই ম্যানেজ পর্যায়ে চলে যাব, আমরা ম্যানেজ করে করে আমরা আবার শুরু করব। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমাদের ভালোর কিছু উদাহরণ তৈরি করতে হবে এবং আমাদের এখনকার যারা রাষ্ট্র পরিচালনা করছে, আমার মনে হয় যে এই উদাহরণগুলো মানুষের সামনে দেখানো এবং এটাও যে একটা অনেক সম্মানিত এবং নাগরিক হিসেবে, মানুষ হিসেবে একটা দেশে তার অবস্থানকে যে অনেক পজিটিভলি এক্সপোজ করে এবং সবাই সেটাকে গ্রহণ করে, এই জায়গাটায় আমার মনে হয় যে কিছু উদাহরণ তৈরি আমি পার্সোনালি দেখতে চাই, কিছু উদাহরণ দেখতে চাই যে একজন কনস্টেবল, পুলিশের জায়গায় যদি কথা বলি, একজন কনস্টেবল সে অনেক ভালো আছে, কিন্তু সে এখন কোনো তার উপরের প্রয়োজন হচ্ছে না, কিন্তু এখন সে সব কিছু মিলায় সে ভালো আছে। আবার অন্যান্য সরকারি যে জায়গাগুলোতে আছে, যারা আমরা শুনি যে ঘুষ ছাড়া যে জায়গাগুলোতে কাজ হয় না, সেই জায়গাগুলোতে যারা কাজ করছেন তাদেরকেও আমি সম্মানিত জায়গায় দেখতে চাই সব সময়, কারণ তারাও সম্মানিত মানুষ, তাই না? তাদের এক্সপেরিয়েন্স, তাদের লেখাপড়া সব কিছু মিলায় তো তারা বেটার কিছু করতেছে এবং তারা সরাসরি দেশের ভালো কিছুর জন্য দায়িত্বশীল। সো তারাও যদি ভালো থাকবে সুশৃঙ্খলভাবে, কিছু নিয়ম কানুন মেনটেন করে, এই ব্যাপারগুলোও কিন্তু আমাদের এনশিওর করতে হবে। শুধুমাত্র এটা করা যাবে না বলার পরে তাদেরকে সবসময় শুধু চাপেই রাখলাম, কিন্তু তাদেরকে কোনো ফ্লেক্সিবল পরিবেশ দিলাম না, এটা কিন্তু কখনো হবে না। এটা সবার জন্যই প্রযোজ্য। এবং আমি তো মনে করি যে যদি নতুন প্রসেস আসে, আমার কাছে কোনো অঙ্ক করা নাই, যে পরিমাণ অপচয় বা এই যে দুষ্টু লোকদের মাধ্যমে যেটা দেশের বাইরে চলে যায়, যে পরিমাণ সাশ্রয় হবে, তাতে এনাদের জীবন জীবিকাকে অনেক সুন্দরভাবে মানে কি বলবো, লেজিট ওয়েতেই কিন্তু বেতন ভাতা ইত্যাদি বাড়িয়ে দেওয়া সম্ভব হবে আমার মনে হয়। যে জন্য কিনা প্রাইভেট কোম্পানিগুলোতে কেন বেতন স্যালারি বেশি দেয়, আমরা যদি একদম মৌলিকভাবে দেখি, দিজ আর দ্য রিজনস। কিন্তু কারণ তারা জানে যে এদেরকে আমি প্রচুর খাটাই এবং এদের পক্ষে বাইরে থেকে কোনো উপার্জন করে সে সমস্ত এনার্জি এবং সময়টা কোম্পানিকে দেয় এবং কোম্পানি দিন শেষে লাভবান হয়। সেজন্য কিন্তু তাকে 2 টাকা বেশি বেতন দিতে কোম্পানির বাড়ছে না, এই যে এমএনসি গুলা দেখতে, উল্টা তারা আবার প্রফিট বোনাস দিচ্ছে, তাই না? তো সেটা সরকারের পক্ষে সম্ভব। আমি আপনার সাথে পুরো একমত। আমি একটা পয়েন্ট আমি একটু অ্যাড করবো আর একটা প্রশ্ন করবো আপনাকে। আমি
পয়েন্টটা হচ্ছে যে আমাদের দেশের মানুষ, আমরা ভালো হই মন্দ হই যেরকমই, আমরা কিন্তু একরকম মানুষ। মনে করার কোনো কারণ নেই যে 5 তারিখের পর আমাদের সবার সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে নতুন একটা ভার্সন বাংলাদেশ 2.0, আমরা সবাই ভালো হয়ে গেছে, এটা কিন্তু হয়নি। সরকার পরিবর্তন হয়েছে, একজন পালিয়ে গেছে, তার সাথের কিছু লোক পালিয়ে গেছে, কিছু লোক লুকিয়ে আছে, কিন্তু অ্যাজ এ হোল বাংলাদেশের যে 15 কোটি 17 কোটি মানুষ, এরা কিন্তু বদলায় নেই। তারা আবেগ আপ্লুত হয়েছে, তারা ভালো কিছু হয়তো মনে মনে চায়, কিন্তু দিন শেষে তার যে চারিত্রিক কাঠামোটা এটা কিন্তু বদলেনি। সো আমাদের এটা মনে রাখতে হবে যে শুধু হ্যাঁ অবশ্যই যারা আমাদের পরিচালনা করবেন তারা সঠিক হলে বাকি লোকগুলো সঠিক হওয়া যাওয়ার প্রসেসটা দ্রুত তৈরি হবে, কিন্তু ওভারনাইট চেঞ্জ হবে না। এটা যদি আমরা এক্সপেক্ট করি তাহলে কিন্তু বড় ভুল হয়ে যাবে। সো আমাদের একটা বড় কাজ হবে সামনে, এই শৃঙ্খলার জায়গায় মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা বিল্ড করা। যে জন্য আমি সবসময় বলছি যে স্কুল কলেজের যে বিশেষ করে স্কুলের যে এডুকেশনটা, এটা নিয়ে আসলে আমাদের আর এক্সপেরিমেন্ট করার কোনো প্রয়োজন নেই, এটা আমার ব্যক্তিগত মত। রাদার আমরা ভালো ভালো শিক্ষকদেরকে দেই, শিক্ষকদেরকে ট্রেন আপ করাই দেই, এবং তারা ক্লাসে ক্লাসে ভালো কথা বলুক। হ্যাঁ, যে পাঠ্য বইয়ের শিক্ষা কতটুকু করাচ্ছে আমি এটা নিয়ে মোটেই বদার না, কারণ এখন ছেলেমেয়েরা এত স্মার্ট, ইউটিউব দেখে শিখে ফেলে, কিন্তু এই যে আদর্শের জায়গাটা, নৈতিকতা বোধের জায়গাটা, যে জায়গাটা আমাদের খুব খোকলা ভেতরটা, ওইটার উপরে আমাদের জোর দেওয়া খুব দরকার। এবং তারপরও তো আগে যেমন গণশিক্ষা ছিল ইত্যাদি, আমার কাছে মনে হয় যে আমাদের একটা বিরাট ফ্লো দরকার, মানে সব জায়গায় নীতি আদর্শের কথাগুলো আসতে থাকবে, যেন একটা মানুষ চাইলেও খারাপ কাজ করতে না পারে। একটা আমি এক্সাম্পল দিই, দেখবেন যে কোনো মানুষ, আমরা হয়তো বাইরে লাউড কথাবার্তা বলি, জোরে কথা বলি, কিন্তু আপনি দেখবেন মসজিদে ঢোকা মাত্রই যেই লোকটা নিয়মিত নামাজ পড়ে না, সেই লোকটাও দেখবেন তার আচার আচরণের মধ্যে কিছুটা একটা সৌন্দর্য, ভদ্রতা তৈরি হয়ে যায়। কারণ কি, এবার এটা মন্দিরেও হবে, কারণ ওইখানকার এনভায়রনমেন্টটা এটা সাপোর্ট করে না। এবার আপনি যদি ওখানে একটু জোরে কথা বলবেন, দেখবেন আমার পাশের লোকটা আপনাকে যখন থামাবে, সে কিন্তু অ্যাগ্রেসিভলি বলবে না, খুব আসলে ভাই একটু আস্তে, দেখো সবাই নামাজ পড়ছে বা পূজা করছে, তুমি একটু চুপ হও, এরকম ভাবেই কিন্তু বলবে। তখন বলার ধরনটাও খুব শালীন এবং মানুষটাও সাথে সাথে সাবধান হয়ে যাচ্ছে। আমি বলছি পুরো বাংলাদেশকে এরকম বানানো যায় কিনা। আমি জানি খুব ইউটোপিয়ান একটা কথা বললাম, বাট ভাবতে তো শুরু করতে হবে। কয়েকদিন আগে আমার একজন মানে আর্মির অফিসার, আমার রিলেটিভ আসলে, উনি আমাকে বলতেছিলেন এই 5 তারিখের পর, মানে প্রসঙ্গ করে বলছে যে এই তোমার তো কাজ বেড়ে গেল। আমি বললাম আমার কাজ কিভাবে বাড়লো? বলে তোমার তখন রিস্টার্ট ইউরসেলফ আর ড্রিমস ফর টুমরোর কাজ করতে হবে। তো আমি দেখলাম উনি এটা কানেক্ট করেছে যে আমরা রিস্টার্ট ইউরসেলফ এবং বিশেষ করে ড্রিমস ফর টুমরোতে আমরা কিন্তু ড্রিম ভ্যালু লিডারশিপ এটাই শিখাই। তো উনি বললো তোমাদের কাজ তো হয়ে গেছে, এখন তোমার আরো কাজ বাড়লো। এনিওয়ে, আমি ওইটাই জোর দিতে চাইলাম যে আমাদের মানুষদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, কঠিন প্রশ্ন। জি, আমি এটা খেয়াল করেছি যে আমাদের যে তরুণ দুজন উপদেষ্টা আমাদের উপদেষ্টা মণ্ডলীতে এসেছেন, আমি খেয়াল করছি যারা একটু বয়স্ক মানুষ, মানে ধরেন আমাদের কন্টেম্পোরারিদের সাথে তো আমাদের কথা হয়, বা আমাদের থেকে একটু 4-5 বছর, তারা না এটা গ্রহণ করতে পারছে না। তো আপনি এই পুরো বিষয়টা গ্রহণ করতে পারছেন না, মানে তো বলতে যে হ্যাঁ কি দরকার ছিল, দেশে কি জ্ঞানী গুণী লোকের অভাব ছিল কিনা, তোমরা রাজপথে ছিলা, তোমরা কি বুঝো, এখনো গ্রাজুয়েশনই হয়নি, এরকম অনেক বলতে বলতে তো অনেক কিছু বলতে থাকে। হ্যাঁ এটা করে তাহলে ওরা কি জানে, কি শিখবে, হ্যাঁ কেন অফিসাররা, এত সিনিয়র অফিসাররা তাদেরকে স্যার বলবে, এই যে এক ধরনের নেতিবাচক বিষয় বলতেছে, আপনি এটা কিভাবে ওভারঅল বিষয়টা দেখেন? আমি আসলে ডেফিনেটলি আমি পার্সোনালি এটাকে খুবই পজিটিভলি দেখছি। কেন দেখছি সেটাও আমি আপনাদের বলছি যে এটা আসলে একটা হচ্ছে আমরা একটা যেহেতু পরিবর্তন চাচ্ছি, পরিবর্তনের প্যারামিটারগুলো বা পরিবর্তনের যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো যদি 100% আগের নিয়মেই আমরা শুরু করি, যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠরাই সিদ্ধান্ত নেয়ার দায়িত্বগুলো নেবেন এবং সবাই যার বলবে সেটার থেকে উনি যেটা বলবে, ঘুরে ফিরে কি হয়, আমি শিক্ষার কথাটা বাদ দিলাম। কারণ কেন বাদ দিচ্ছি, কারণ এর আগে যারা এই পর্যায়ে এই সিটগুলোতে বসেছেন তাদের শিক্ষা নিয়ে কি আমি কম্পেয়ার করেছি? না। তো যেহেতু আমি তাদের শিক্ষা নিয়ে যেহেতু কম্পেয়ার করিনি, বয়সটা নিয়েই তো শুধু কম্পেয়ার করেছি এবং রাজনৈতিক বক্তব্যের উপর তারা কম্পেয়ার করেছি। আমি যদি খুবই সাধারণভাবে বলি, আমি কেউ খারাপভাবে নিয়ে না, আমি একদম সাধারণভাবে বলি যে এর আগে আমি যেহেতু আপনি যে দুইজন উপদেষ্টার কথা বলছেন এবং তারা যে মন্ত্রণালয়গুলো নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, তাদের আগের সিটে যে দুইজন ছিল তাদের শিক্ষাগত যোগ্যতা কি? তারা কি অনার্স কমপ্লিট করেছিল, মাস্টার্স কমপ্লিট করেছিল, পিএইচডি করেছিল, কোন বিষয়ের উপর করেছে, কে আনসার দিচ্ছেন, বা যারা কম্পেয়ার করছেন তারা কি এই ব্যাপারগুলো চিন্তা করছেন কি, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কোন গ্রামের,
নাকি তারা কি ইংলিশ মিডিয়ামে পড়েছে না বাংলা মিডিয়ামে পড়েছে নাকি মাদ্রাসায় পড়েছে না কোথা থেকে পড়েছে, তারা কোন ধর্মের, এই ব্যাপারগুলো কিন্তু আমরা আগে কোয়েশ্চেন করিনি। আমরা আগে কোয়েশ্চেন করিনি কেন? কারণ একজন মন্ত্রিসভা পরিষদ তৈরি হয়েছে, সেখান থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই কিন্তু বলছে। এবং এর আগের সিটে যারা বসেছিলেন তখনও কিন্তু ওই সিটের সামনে সারিগুলোতে যারা বসেছেন ওইখানে কিন্তু তার থেকেও বয়স্ক লোকজন ছিলেন, তারাও তখনও স্যার বলেছে। তো তখন কিন্তু স্যার বলতে তাদের আক্ষেপ হয়নি, কারণ তারা কি ছিলেন, তারা রাজনৈতিক একটা স্ট্রং পরিমণ্ডলের মধ্যে থেকে যাকে সিলেক্ট করা হয়েছে সে যদি বয়সে 10 বছরের হতো, ওই 10 বছরের একজনকেই কিন্তু অ্যাকসেপ্ট করতে হতো। এখন আমরা যেহেতু একটা ডিফারেন্ট একটা থট প্রসেস এবং ডিফারেন্ট একটা আমি বলবো রেভলিউশনের মধ্য দিয়ে আমরা আমি বলবো যে খুবই কম কিছু মানুষের সিদ্ধান্তের উপর বেস করে তারা এসেছেন, এই কারণে কথা বলার সুযোগটা বেশি হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা তো এখন তাদের বসার পরে তাদের সিদ্ধান্তগুলো এবং সিদ্ধান্তর ফলাফলগুলো এখনো দেখিনি। তাহলে দ্বিতীয়ত আমরা এটাও কেন জাজ করছি যে তাদের কেন বসানো হলো, তাদের চিন্তা ভাবনা কি, তারা তো এটা পারলো না ওইটা পারলো, কি কি পারলো না সেটা বলার কিন্তু এখনো কোনো সুযোগ আসে। আমি বলছি না যে, আমি এই কারণেই বললাম যে প্রথমত আমি পজিটিভলি নিচ্ছি, দ্বিতীয়ত আমি জানি না এটা রাইট ডিসিশন হয়েছে কিনা, বিকজ তারা যে কাজগুলো করবে, 2টা মন্ত্রণালয়, তো আমি বলতেছি যুব ক্রিয়া এবং আরেকজন হচ্ছে আইসিটি। সো এই সেক্টরগুলোকে তারা কিভাবে চিন্তা করছে এবং এই সেক্টরগুলো পরিবর্তনের পরে ইম্প্যাক্টটা কি হবে সেটা, এবং কত কম সময়ের মধ্যে হবে, এই প্যারামিটারগুলো জাজ না করে বলতে পারা যাবে না যে ইট ইজ রাইট ডিসিশন অর নট। বাট এখনো পর্যন্ত আমি আগের জায়গাটার জন্য পজিটিভ, যে আগের জনকে আমি যখন কম্পেয়ার করছি, আপনি যখন আমরা কথা কম্প্যারিজন নিয়ে এর আগেও কথা বলেছি, আমরা যখন কম্পেয়ার করা শুরু করেছি এবং আঙুল তোলা শুরু করেছি এর প্যারামিটারগুলো কি এবং এর আগের কম্প্যারিজন প্যারামিটারের সাথে এটা ম্যাচ করে কিনা, এটা আমার জন্য জাস্টিফাইড মনে হয়। সো আমার পার্সোনাল থট হচ্ছে এটা। আমিও ঠিক এক্স্যাক্টলি ওরকমই মনে করি, এবং আমি আসলে প্রশ্নটা আমার হঠাৎই মাথায় এসেছে, কারণ আমরা মানুষের যে মানুষ যে রাতারাতি বদলাবে না, ওই কথাটা বলতে গিয়ে আমার এটা মনে পড়েছে। এবং আমার মনে হয়েছে, আমার ব্যাখ্যা হচ্ছে যে মানুষগুলো এই প্রশ্নটা করছেন, ধরেন যিনি আমাকে বলেছেন তার বয়স মোটামুটি 48, আমার মনে হয় উনি নিজে কখনো কল্পনা করতে পারেন না যে উনি কোনো একদিন 25 বছর বয়সে উনি একজন উপদেষ্টা বা একজন মন্ত্রী হতে পারতেন। উনি এটা কোনোদিন বিশ্বাস করে না, এবং আমার মনে হয় উনি ওনার সন্তানের জন্য এটা বিশ্বাস করতে পারে না। তাহলে যেই মানুষ তার চিন্তার জায়গায় দৈন্যতা আছে, তার মানুষটা দেখতে বড়, পদ হয়তো বড় পদে কাজ করে, কিন্তু তার চিন্তাটা যদি ছোট হয় সে তো একটা বড় জিনিসকে গ্রহণ করতে পারবে না। যখন কপারনিকাস বলেছিল যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, ওই সময় মানুষ এটা গ্রহণ করে নাই, প্রায় 1000 বছর লাগছে মানুষের এটা বুঝতে, কারণ তখন তো আসলে এরকম চাক্ষুষ প্রমাণ দেওয়ার কোনো কিছু ছিল না, সবকিছু ম্যাথমেটিক্স অ্যান্ড অঙ্ক করে বোঝানোর চেষ্টা করেছিলেন কপারনিকাস। তো যার চিন্তাটা কম। হ্যাঁ, আপনি কিছু বলতে ভাই, তো আপনি একটু ওই উদাহরণটাও বলেন যে ইন্ডিয়াতেও যে আমি নামটা ভুলে গেছি বলে আপনাকে বলছি, 23 বছর বয়সী একজন যে ইন্ডিয়াতে দাঁড়িয়ে ইনকালাব জিন্দাবাদ বলে যে পরে ফাঁসি হলো, তার নামটা কি আমি ভুলে গেছি। 23 বছর বয়সী একটা যুবক, ইদানিং না ইস্ট ইন্ডিয়ার সময় ক্ষুদিরাম। হ্যাঁ, ক্ষুদিরাম তো আরো কম ছিল না, ক্ষুদিরাম আরো কম ছিল, আরেকজন আছে ভগৎ সিং। আচ্ছা, হ্যাঁ, ওইটাও আপনি বলতে পারেন। সরি, আমি আমরা তাহলে কোথায় যেন ছিলাম, আমি চিন্তার দৈন্যতা। হ্যাঁ, তাহলে যেই মানুষ এতটুকু চিন্তা করে তার পক্ষে বড় কিছু ভাবা সম্ভব না। এখন আমি আসলে ওনার সাথে আর তর্কটাতে আর আমি যাইনি, কারণ আমি যখন বুঝলাম যে এই লোকের চিন্তার কাঠামোগত জায়গাতে ভুল আছে, এই লোককে আসলে এটা বলে আর ব্যাখ্যা করে লাভ নেই। আপনি আমাকে উদাহরণ বলছিলেন যে ক্ষুদিরাম বা ভগৎ সিং, এনারা তো আরো অল্প বয়সের ছিলেন, ক্ষুদিরাম তো ছিলেনই, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। তারপর আপনি ধরেন যে এখনকার সময়ের যে বিলিয়ন ডলার বিজনেসগুলো যারা করতেছে তারা তো সব ইয়াং ছেলে পেলে। আমি শুধু ওই ভদ্রলোককে শুধু একটা উত্তরে দিয়েছি যে আপনি যেভাবে কথা বলতেছেন তাতে আসলে ফেসবুক বানানোর অধিকার কারো ছিল না। বিল গেটসেরই উচিত ছিল ফেসবুক বানানো, বা তার একজন কর্মচারী তার আন্ডারে তার অর্ডার শুনে বানানোর কথা। কিন্তু ভাই আর সময়টা চেঞ্জ হয়ে গেছে, এটা নাম্বার 1 আমি বলবো। আর নাম্বার 2 হচ্ছে যে মানে তাদের দুজনকে কেন আমি খুব ওয়ার্মলি গ্রহণ করেছি, আমার পয়েন্টটা আমি বলছি, তাকে আর আমি বলিনি। আমি বলছি যে এখন কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে কিন্তু এই মন্ত্রিসভাটা তৈরি হয়েছে। তো এই মন্ত্রিসভার ইন্টারেস্ট কি, তারা কারো দ্বারা প্রেশার্ড হয়ে যাচ্ছে কিনা, কোনো গ্রুপের দ্বারা, আমরা জানি না। আজকের দিনে একরকম
2 মাস পরে অন্যরকম হয়ে যেতে পারে সিচুয়েশন। সেজন্য তো আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকা দরকার, গাইড থাকা দরকার। এবং আমি এভাবেও মনে করি যে তাদের যদি কোনো মন্ত্রণালয় নাও থাকে, স্টিল আমাদের রিপ্রেজেন্টেশন ওখানে থাকা দরকার, যে প্রতিদিন সরকারের প্রায়োরিটির মধ্যে তাদের যে ছেলেমেয়েগুলো তাদের আহ্বানে জীবন দিয়েছে বা আহত হয়েছে সেই প্রায়োরিটিটা আছে কিনা। এই গাইড যদি না, আমি যদি রেফারিকে বলি তুমি বাসায় বসে থেকে রেফারিং করো, তা তো হবে না। রেফারি রোলে হলেও আমাদের মানুষগুলোকে দরকার। ট্রু। এবং আমি এটাও আমি অ্যাড করতে চাই যে হ্যাঁ, সব জায়গায় মানে আমরা ওপেন থাকতে হবে আইডিয়া গ্রহণের ক্ষেত্রে, এবং সলিউশন আমরা যার কাছ থেকে চাইবো। আমরা হয় না যে আমরা সবসময় তো বলি যে আমি ইন্টারনেট বিষয়ক কোনো সমাধান তো আমি বন বিষয়ক যে এক্সপার্ট তার কাছ থেকে নিলে হবে না। কেন আমি এটা বলতেছি যে যারা পরবর্তী মানে দেশ পরিচালনার ক্ষেত্রে যারা দায়িত্ব নিয়েছে বা নিবে ভবিষ্যতে, তারা ভবিষ্যৎটাকে কি রকম দেখতে চায়, কি হলে তাদের জন্য নিজেকে এক্সপোজ করার মাত্রাটা লেভেলটা বাড়বে, সেটা আমরা তাদের কাছ থেকে না শুনে আমরা শুধুমাত্র অভিজ্ঞতার উপর বেস করে অনেক বছর পার করে ফেলেছে সে হয়তো মানে আমি একজন 70 বছর বয়স্ক কারো কাছ থেকে যখন সমাধান চাইবো একজন যুবক কিভাবে চলা উচিত, ডেফিনেটলি এক্সপিরিয়েন্সের অনেক গুরুত্ব আছে। কারণ উনি তার যুবককালীন সময়ের থেকে তার এই বয়স পর্যন্ত কি কি আগেরগুলো কি কি ভুল ছিল, সেই ভুল থেকে কিভাবে ঠিক করা যায় এগুলো নিয়ে বলবেন। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের যখন এগ্রেসিভ হতে হবে, তখন কিন্তু আমি যখন অনেকগুলো ওয়াল রেখে তাকে গাইডলাইন দিব, তখন আমার পার্সোনাল থট হচ্ছে তখন আমরা ওই আলটিমেট সলিউশনটা যেটা হওয়া উচিত সেটা না পেয়ে তার থেকে অ্যাভারেজ কিছুই পাবো। কারণ আমরা কেন আমরা এই যেই দফাগুলো দেখলাম, এই 15-20 বা 36 দিনের কথা বলা হয় অনেকে, এই যেই দফাগুলো আমরা দেখলাম এবং পরবর্তী যে অ্যাকশনগুলো দেখলাম, আমি কিন্তু এটাই তো সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল না, যে সবাই তার সবচেয়ে এক্সট্রিম সলিউশনটার জন্য সবাই এক ছিল, এবং এই কারণেই এক্সট্রিম সলিউশনটা বর্তমান হয়েছে। সো আমরা যেই জায়গাগুলোতে, এটাও একটা চিন্তা করার বিষয় যে আমরা কোন জায়গাগুলোতে এক্সট্রিম সলিউশন চাই, কোন জায়গাগুলোতে আমরা ব্যালেন্স চাই, কোন জায়গাগুলোতে আমরা ডিসিপ্লিন চাই, যেইগুলোকে ওভারঅল আমরা সব জায়গায় যেমন এক্সট্রিম হলে আমরা নড়বড়ে হয়ে যাব, সব জায়গায় ব্যালেন্স হলে আমরা আগের জায়গায় থেকে যাব, সব জায়গায় আমরা শুধু চিন্তা করতে থাকলে আমাদের হবে না কোনো কিছু। সো আমার মনে হয় যে আমাদের যেটা বলছিলাম দায়িত্ব যারা এখন গ্রহণ করেছেন তারা, আমার মনে হয় এইটাই হচ্ছে কাজ, যে আমাদের প্যারামিটারগুলো তৈরি করা, যে এই জায়গাগুলোতে পার্টিকুলারলি এই জায়গাগুলোতে আমাদের এক্সট্রিম হতে হবে, সেখানে আমাদের আইডিয়ার ওপেননেসের লেভেলটা থাকবে সবচেয়ে বেশি। কিছু কিছু জায়গায় আমাদের ব্যালেন্স করতে হবে, যেটা আমাদের সবাইকে এক জায়গায় এক রাখবে। কিছু কিছু জায়গায় আমাদেরকে থট প্রসেস থাকতে হবে যেন ভুল না হয়ে যায়, বারবার রিথিঙ্ক করতে হবে এটা করবো কিনা। সো আমাদের জায়গাগুলো বুঝতে হবে এবং জায়গাগুলো আইডেন্টিফাই করতে হবে। এই কাজগুলো হঠাৎ করে কাউকে বললে সে বলতে পারবে না। এটা একটা আমি বলবো যে সমষ্টিগত মেধাভিত্তিক যে কথাগুলো বারবার আসছে, মেধাভিত্তিক কেন বলা হচ্ছে? বিকজ মেধার ভিত্তিক জায়গা কাজই হচ্ছে নলেজের মাধ্যমে একটা সলিউশন বের করা যেটা সাস্টেনেবল হবে। ওয়ার্ল্ডে কেন এই কথাগুলো এত স্ট্রং বলা হয়, সাস্টেনেবিলিটি, মেধা, এডুকেশন, কেন বলা হয় যে এই জায়গাগুলো এত বেশি? কারণ এই জায়গাগুলোর একটা ভ্যালিউ, এই জিনিসগুলোকে প্রাধান্য দিয়ে সুবিধাগুলো পৃথিবীর ওই জায়গার মানুষজনই পাচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক সুবিধাগুলোই আসলে সব জায়গায় হচ্ছে না। সো আমার বলার মানে চিন্তা ভাবনাটা এটাই ছিল যে আমাদের আসলে ব্যালেন্স করতে জানতে হবে যে কোন জায়গায় আমরা এক্সট্রিম হব, কোন কোন জায়গায় আমাদের চিন্তা করতে হবে। সো মেবি আজকে আমরা শেষ করতে পারি। আই থিঙ্ক লাস্টের আমরা শুরুর কথাটা আমরা শেষে আরেকবার খুব জোর দিয়ে বলতে চাই যে আজকের পুরো আলোচনা জুড়ে আমরা কিন্তু বলতে চেয়েছিলাম যে আমাদের স্বাধীনতার পর শৃঙ্খলা দরকার, এবং শৃঙ্খলাটা করতে গিয়ে আমরা যেন কারো উপর জোর না খাটাই এবং আমাদের কথাবার্তায় আমরা সংযম রাখি, না হলে প্রতিক্রিয়াশীল গ্রুপ এটাকে ব্যবহার করে ফেলবে। ওই জায়গাটা আমাদের একটু সাবধানতার দরকার, এবং তারা আমাদের মধ্যেই রয়েছে, কেমোফ্লেজ, আমরা চিনছি না, কোনো এক জায়গায় স্লিপ হয়ে যাবে। সাথে আমরা এটাও বলছিলাম যে আমাদের যে সরকার, তাদের কাছে আমরা একটা রোড ম্যাপ দেখতে চাই, কারণ সিইং ইজ বিলিভিং।
দেখলে আমাদের বিশ্বাস হবে যে আসলে আমরা কি করতে চাচ্ছি। রাইট। আর আজকে প্লাস আমরা দুইজন তরুণ উপদেষ্টাকে আমরা অভিনন্দন জানাই। আমরা দুইজন অন্তত খুব পজিটিভলি নিয়েছি। তাদের সামনে অনেক হার্ডেল, সত্যি কথা। এই বয়সটা তো খুবই অল্প বয়স তাদের, প্লাস তারা হয়তো 5 তারিখের আগে এটা নিয়ে চিন্তার মধ্যেও তারা হয়তো ছিল না, বাট মানুষ চাইলে যে কোনো কিছুতে পারে, তো সেটাও তারা পারবেন ইনশাল্লাহ। সো আপনি যদি কিছু ক্লোজিং স্পিচ। না, উই আর ভেরি হোপফুল, এবং আমরাও চাইবো যে মানে সবার, যেহেতু আমরা নিজেরা ফিল করছি যে আমাদেরও দায়িত্ব আছে, সো দায়িত্বগুলোকেও আমরা যেন একটু বিন্যাস করতে পারি শৃঙ্খলার সাথে, তাহলে কি হবে